কে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে হাতের কাগজটার দিকে লক্ষ্য করলাম। কী এমন লেখা যার জন্য অবন্তী হঠাৎ অজ্ঞান হয়ে গেল? কাগজে লেখাগুলো দেখে আমার চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার জোগাড়। চন্দ্রিমা অবন্তীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কাগজ থেকে মুখ তুলে চন্দ্রিমার দিকে তাকালাম। চন্দ্রিমা, ছোট্ট মার অবন্তী ছাড়াও আরও একটা ছেলে আছে। এটা তোমায় আমায় এতদিন জানালে না কেন? আর এই সামান্য একটা লেখা পড়ে অবন্তী এমন অজ্ঞান হয়ে গেল কেন? আমার কথা শুনে মনে হচ্ছে চন্দ্রিমার শখ লেগে গেল। তোমাকে কিভাবে বলবো? আমরা নিজেরাই তো জানতাম না, হয়তো অবন্তী আজকে প্রথম জানলো, তাই জন্য সেই শখ নিতে না পেরেই অজ্ঞান হয়ে গেছে। সেখানে গিয়ে কতদিন থাকলাম, কেউ একবারও সেই বাড়ির ছেলের ব্যাপারে বিন্দুমাত্র কোনো আলোচনা করলো না কেন? আমি তো সেখানে ছোট থেকে আছি, আমি তো কোনোদিন কাউকে এমন কিছু আলোচনা করতে শুনিনি। তোমাদের ওই বাড়িতে আর কত অজানা কথা লুকিয়ে আছে। রাজা বাদশার আমলের মতো কোনো গোপন কক্ষ আছে নাকি, যেখানে সব সিক্রেট জানতে পারবো? তুমি মজা নিচ্ছ? এত বড় একটা বিষয় এত বছর ধরে লুকিয়ে রেখেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো বড় কারণ আছে। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সব কিছু আম্মু জানতো কী করে? কে বলতো আম্মুকে? দুজনে কিছু সময় নীরবতায় বসে আছি। এর মাঝে অবন্তী চোখ খুলল। চোখ খুলতেই কান্না জুড়ে দিল। ভাইয়া, তুমি বড় মার লেখা কাগজটা পড়েছো? হ্যাঁ, পড়েছি। এখন এসব নিয়ে কথা বললে ঠিক হবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অবন্তী কান্না করেই যাচ্ছে। আমি অবন্তীর সামনে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চন্দ্রিমাকে বললাম, তুমি আর অবন্তী না হয় এখানে ঘুমিয়ে পড়ো, আমি আম্মুর রুমে শুয়ে পড়ছি। না, আজ তোমাদের বাসর রাত, আমি এসে সব কিছু নষ্ট করে দিলাম। আমি ওই রুমে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। তোমার একা থাকার দরকার নেই, নয়তো সারা রাত কান্না করবা। তার চেয়ে ভালো আমি যেটা বললাম সেটাই করো, এখানেই শুয়ে পড়ো। আম্মুর রুমে পায়চারি করছে, সব কিছু কেমন গোলমালে হয়ে যাচ্ছে। আমার হাতের পেজটা ভালো করে দেখছি, এটা তো ডায়েরির পেজ, হয়তো সেলাই খুলে গিয়ে পড়েছিল। আচ্ছা, একবার কি আব্বুকে কল করব? এত রাতে কল করা উচিত হবে না। আনমনে হেঁটেই চলছি, না হাঁটার অবসান হচ্ছে না। আর ভাবনার কোনো কিছু নদীর কিনারায় নেই মনে হচ্ছে, মাছ নদীতে ভাসছে শুধু। তখনই চোখ পড়ল দরজার দিকে, কেউ চন্দ্রিমা দাঁড়িয়ে আছে। হঠাৎ চন্দ্রিমাকে দেখে হার্টবিট কয়েক গুণ বেড়ে গেল। তুমি এখানে? অবন্তী ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ। তুমি এখানে কি করছো? তুমি ঘুমিয়েছো কি না সেটা দেখতে এসেছি। তুমি ঘুমিয়ে পড়ো, আমার দেরি হবে। তুমি আমার সাথে ঘুমাবে, চলো। সেটা কিভাবে? আমি মাঝে থাকবো তোমার কাছে, নয়তো তুমি একা একা এভাবে হাঁটতেই থাকবে, ঘুমাবে না। চন্দ্রিমা আমার হাত টেনে রুমে নিয়ে গেল, আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে আছে। আজকে রাত নিয়ে আমার কত ভাবনা ছিল, কিন্তু সব কিছু এভাবে হবে সেটা কল্পনা তো আসে নাই। তুমি এখন এসব নিয়ে পড়ে আছো? আচ্ছা, ঘুমাও, যা ভাবার কালকে ভাবো। রাতে যত সব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি, এখন সময় ঠিক কত সেটা আন্দাজ করতে পারছি না। চন্দ্রিমা আমার সামনে চা হাতে দাঁড়িয়ে আছি। অনেকটা বেলা হয়ে গেছে, এখন ঘুম থেকে ওঠো। কটা বাজে? প্রায় 12টা। অবন্তী কোথায়? ও তো কোচিংয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে হয়তো ফিরে আসবে। তুমি যাওনি? গতকাল কেবল বিয়ে করলাম তো আজকে আবার পড়তে ভালো লাগবে, তাই যাইনি। ফ্রেশ হয়ে বারান্দায় বসে একটা সিগারেট জ্বালিয়ে রাদিয়াকে কল করলাম। ভাইয়া, এতদিন পর কেমন আছো? ভালোই। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমার একটা কথা জিজ্ঞাসা করলে তুমি কি সঠিক উত্তর দেবা? কী কথা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শুকনো শুকনো লাগছে কেন? অবন্তী কি আদৌ কোনো ভাই ছিল? রাদিয়া চুপ হয়ে গেল। রাদিয়া, বলো। আমি জানি না ভাইয়া, আমি তোমার থেকে আমার এই প্রশ্নটা উত্তরটা আশা করেছিলাম, কিন্তু তুমি নিরাশ করলে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। কলটা কাটতে যাবো ঠিক তখনই রাদিয়া বলতো, ভাইয়া একটু দাঁড়াও। অবন্তীর একটা বড় ভাই ছিল, আরশ ভাইয়া। ও আমার থেকে মনে হয় কয়েক বছর বড় হবে, তোমার বয়সী অথবা তোমার থেকে কিছুটা ছোট। সে এখন কোথায়? তার ব্যাপারে অবন্তীরা কেউ কিছু জানে না কেন? অবন্তী, চন্দ্রিমা, অধরা এরা যখন কেবল বুঝতে শিখেছে, সেই সময় একটা দুর্ঘটনার শিকার হয়ে ভাইয়া জেলে চলে যায়। কী দুর্ঘটনা? ভাইয়া মাদকাসক্ত ছিল। বাসার সবাই হাজার নিজে করা সত্ত্বেও সে কারো কথা শুনতো না। একদিন হঠাৎ জানতে পারি আরশ ভাইয়াকে পুলিশ আটক করেছে মাদক নেওয়ার জন্য। না, তবে মাদকসক্ত হয়ে একটা মেয়েকে শারীরিক নির্যাতন এবং হত্যার অভিযোগে। কিন্তু ভাইয়া, বিশ্বাস করো, আরশ ভাইয়া নেশা করলো ও মেয়েদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। প্রবল নেশা মানুষের বিবেককে বিকলাঙ্গ করে দেয়। বাসা থেকে ছাড়ানোর কোনো চেষ্টা করেনি। মেজাতীয় মামলা হওয়ার জন্য কেউ ভাইয়াকে ছাড়ানোর কোনো চেষ্টা করেনি। দাদুকে ভয় পেয়ে কেউ কখনো সে বিষয়ে কথা বলেনি। দাদুকে তো জানোই, এখন তো অনেক দিন কেটে গেছে, সেটা সবাই ভুলে গিয়েছে প্রায়। রাদিয়ার কল কাটলাম। সবাই ভুলে গেলেও মা, সে তো আর কখনো ভুলতে পারবে না।
এই জন্য সেদিন ছোটো মাকে সেন্ট্রাল জেলে দেখেছিলাম। কিন্তু আব্বু নিজের ছেলের প্রতি এমন অবিচার কীভাবে করলো, যে কিনা মেয়েকে অসম্ভব ভালোবাসে। কিন্তু অবন্তীর সাথে বসে চায়ে চুমুক দিচ্ছি। আমার ভাইয়া যদি আমার পাশে থাকতো তবে আমিও আম্মুর মতো ভাগ্যবতী হতাম। কীভাবে? আম্মুর একজন ভাই ছিল, একটু অস্বাভাবিক ছিল, কিন্তু আম্মুকে খুব ভালোবাসতো। আম্মুকে কেউ কষ্ট দিলে তাকে আচ্ছা শিক্ষা দিত। ভালো তো? আচ্ছা অবন্তী, তোমার ভাইয়াকে দেখতে চাইবে অবশ্যই। দেখতে তো অনেক ইচ্ছে করছে, কিন্তু আমি তো অনেক দূরে। চলো একবার ঘুরে আসি তোমার বাড়ি থেকে। তোমার শ্বশুরবাড়িটা দেখে আসা হবে না হয়? সেখানে গিয়েই বা কী কী লুকিয়ে আছে এই চোখে দেখা সত্যির পিছনে, সেই সব জেনে নিতে হবে। আমার রাতে কখনো কলঙ্ক থাকতে পারে না। ফেসবুকিং করছিলাম, চন্দ্রিমা এক কাপ চা হাতে আমার সামনে এসে দাঁড়ালো। চায়ের কাপটা আমার হাতে এগিয়ে দিয়ে বলল, রাত তো অনেক হয়েছে, ঘুমাবে কখন? তুমি শুয়ে পড়ো, আমি কিছুক্ষণ পরে আসছি। শুনলাম তুমি নাকি আমাদের ওইদিকে যাবে। হ্যাঁ, এখানে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে পরশু হয়তো যাব। কেন? অবন্তীকে ওর ভাইয়ের সাথে দেখা করাতে। আমিও আমার ছোট ভাইয়াকে দেখে আসবো। ও আচ্ছা, আমি কিন্তু যাব না। কেন? আমি কিভাবে আন্টির সামনে গিয়ে দাঁড়াবো? তুমি কি এমন অপরাধ করছো যে ওনার সামনে দাঁড়াতে পারবে না? আমি এই প্রথম ওনার কথার অবাধ্য হয়েছি। আমি উঠে দাঁড়ালাম। এত কিছু চিন্তা করতে হবে না, আমরা সবাই যাচ্ছি। তাছাড়া আমি আছি তো তোমার সাথে, কোনো সমস্যা হবে না। ছোটো মাকে নিয়ে কথা বলতে না বলতেই ছোটো মা কল করছে, কিন্তু ছোটো মার নাম্বার আমার ফোনে সেভ ছিল না। চন্দ্রিমা নাম্বার দেখে বলল, এটা তো ছোটো মার নাম্বার। হ্যালো, আমায় চিনেছো? হ্যাঁ। চন্দ্রিমা নাম্বারটা চিনিয়ে দিল। চন্দ্রিমা তাহলে আমার নাম্বার মনে আছে? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছে, নয়তো একদিন হলেও কল করতো। আসলেও একটু ভয়ে আছে, তাই কথা বলার সাহস পাচ্ছে না। শুনলাম তুমি নাকি অবন্তীকে আরশের সাথে দেখা করতে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি সেদিন জিজ্ঞাসা করছিলে আমি সেন্ট্রাল জেলে কার সাথে দেখা করতে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, আমি আরশের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমার শুধু শুধু গিয়ে ওখানে অপেক্ষা করাই হয়। আরশ আমার সাথে দেখা করে না। কেন? ও তোমার মতোই যদি বাসার কেউ ওকে বের করতে চেষ্টা করেনি জন্য ও কারোর সাথে দেখা করে না। তুমি কিভাবে ওর সাথে দেখা করবে? আমি হয়তো আগামী পরশু রওনা দিব, তখন গিয়ে যেভাবে দেখা করা যায় সেভাবেই করব। তুমি আমার সাথে দেখা করিয়ে দিতে পারবে? ছোটো মার কণ্ঠ ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে কান্না করছে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। কিছু সময় নীরব থেকে নিজেকে সামলে নিলাম। তারপর চন্দ্রিমার সাথে কথা বলতে চাইলাম, কিন্তু চন্দ্রিমা কথা বলার সাহস পাচ্ছে না। জোরপূর্বক চন্দ্রিমার হাতে মোবাইলটা দিলাম। এই মেয়ে তো ভয়ের কি আছে? আমি কি তোমায় কখনো বকেছি? তুমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করছো। ছেলে আমাদের পরিবার, তুমি ছোট থেকে আমাদের পরিবারের একজন ছিলে, এখন আরও গভীরভাবে আমাদের পরিবারের সদস্য হয়ে গেল। চন্দ্রিমার কান্না পাচ্ছে, কোনো কথাই বলতে পারছে না। আমি চন্দ্রিমার হাত থেকে ফোনটা নিয়ে নিলাম। আপনার সাথে পরশু দেখা হচ্ছে, এখন রাখলাম। চন্দ্রিমা আমায় শক্ত করে জড়িয়ে আছে। এভাবে কান্না করতে করতে তুমি কি আমার টি শার্টটা ভিজিয়ে দিবে? এবার তো কান্না থামাও। কে শুনে কার কথা? চন্দ্রিমাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলাম। পরের দিন সবটা সময় অফিসে কেটে গেল। সন্ধ্যার দিকে চন্দ্রিমা কল করলো, বাসায় আসবে কখন? আজকে ফিরতে একটু দেরি হবে, তুমি খাওয়া করে শুয়ে পড়ো। কতটা দেরি হবে? অনেক বেশি দেরি হতে পারে। আমি এখনও ক্রাইম জোনে আছি। এখান থেকে অফিসে যাব, তারপর বাসায়। কাজের চাপে মুখ ফসকে ক্রাইম জোন বলে দিয়েছে, সেটা খেয়াল করিনি। চন্দ্রিমা কথাটা যথাযথ রিপিট করলো। ক্রাইম জোন মানে? তুমি কিসের ক্রাইম জোনে আছো? এতক্ষণে মনে পড়লো বাসার কেউ আমার প্রফেশন সম্পর্কে অবগত নয়। তেমন কিছু না, তুমি খাওয়া করে শুয়ে পড়ো, আমি বাসায় এসে কথা বলছি। এখন অনেক ব্যস্ত আছি। রাতে বাসায় ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে গেল। দরজায় 2বার নক করতে দরজা খুলে গেল। তুমি এখনও জেগে আছো? ঘুম আসছিল না। অবন্তী ঘুমিয়ে গেছে? চন্দ্রিমার হাতে টিকিটগুলো ধরিয়ে দিলাম। কাল রাতে আমরা বাসে উঠব। চন্দ্রিমার হাতে টিকিটগুলো গুনতে শুরু করলো। এখানে 4টা টিকিট কেন? আমরা তো 3জন। মায়া আমাদের সাথে যাচ্ছে। ওর হাজব্যান্ড কিছুদিন খুব ব্যস্ত থাকবে, তো তাই ও আমাদের সাথে গিয়ে ঘুরে আসবে। রক্তের না হোক, কিন্তু আমাদের বাড়ির মেয়ে তো, যেমনটা আমি, তাই না? সব কিছুতে নিজেকে টানবেন না, বুঝলেন? আপনি তো এইবারে রানী, আর তুমি বুঝি রাজা? চন্দ্রিমার কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করে দিয়ে বললাম, আমি রাজার জন্যই তো তোমায় রানী করে রাখতে পারছি। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। তুমি খেয়েছো? একসাথে খাবো জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। খাওয়া শেষ করে বারান্দায় সিগারেট জ্বালালাম। কিছুক্ষণ পর চন্দ্রিমা আসলো। তুমি আবার সিগারেট ধরছো? মাত্র জ্বালালাম। দিনে কয়টা লাগে? একটা প্রেশারে থাকি, সেটার উপর ডিপেন্ড করে। এটা যে ক্ষতিকর সেটা কি জানেন? আমাদের ভালো লাগে এমন কাজের মধ্যে বেশিরভাগ কাজেই আমাদের ক্ষতির জন্য। তুমি ভিতরে যাও, নয়তো তোমারও ক্ষতি হবে। আমার তো ক্ষতি করেছো, তুমি খাচ্ছ, এটা আমার ক্ষতি না? আর
তার থেকে আমি কাল থেকে শুরু করব যাতে একসাথে মরে যাই। চন্দ্রিমার কথা শুনে অবাক হয়ে চন্দ্রিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলাম। তুমি এমন বাচ্চাদের মতো কথা বলছো কেন? আচ্ছা ঠিক আছে, এই ফেলে দিলাম, চলো ঘুমিয়ে পড়ি। চন্দ্রিমা আমায় জড়িয়ে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পর নীরবতার পর চন্দ্রিমা বলল, ঘুমিয়ে গেছো? না, কিছু বলবা? তুমি রোজ অফিসে যাও, কিন্তু তুমি কি কাজ করো সেটা তো কখনোই জানালে না। সেটা জানা কি খুব জরুরি? অবশ্যই। আমার হাজব্যান্ড কি আমি জানবো না তো কে জানবে? আমি একজন ডিটেকটিভ। চন্দ্রিমা আমার কথা শুনে একটু জোরে চিল্লায় বলে, ডিটেকটিভ? চন্দ্রিমার মুখে হাত শক্ত করে চেপে ওকে শান্ত করলাম। অবন্তী ঘুমাচ্ছে, ও জেগে যাবে। তুমি তো আরশ ভাইয়াকে বের করতে পারবে না? চলো গিয়ে একটা শেষ চেষ্টা করে দেখি। আমারও তো ভাই, যদি নির্দোষ হয় তবে অবশ্যই করব। আচ্ছা, কাল সকাল সকাল আমি বেরিয়ে যাব। মায়া 11টার দিকে আসবে, ও তোমাদের গিয়ে শপিংয়ে যাবে। পরের দিন অফিসে যাওয়ার পর অবন্তী ফোন দিয়ে বলল, ভাইয়া একটা অপরিচিত মেয়ে এসে বলছে ও নাকি মায়া। কি বলো? তোমরা মায়াকে চেনো না? ওর সাথে তো তোমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেই দিন তো অন্য কেউ ছিল। আজ এই মেয়েকে আমি আজকে প্রথম দেখলাম, কিন্তু এই মেয়ে বলছে এই মেয়েই নাকি মায়া আপু। রফিককে ডাকলাম আমার কেবিনে। কিছুক্ষণের মাঝে রফি আমার কেবিনে আসলো। আসবো স্যার? হ্যাঁ আসো। কিছু বলবেন? মায়া কোথায়? ওকে তো আমি আপনাদের বাসায় নামিয়ে দিয়ে আসলাম কিছুক্ষণ আগে। মায়াকে কল দাও। রফি মায়াকে কল দিল, কিন্তু রফির ফোন থেকে আমি মায়ের সাথে কথা বললাম। মায়া কোথায় তুমি? আমি তো ভাইয়া বাসার সামনে দাঁড়িয়ে আছি। বাসার বাইরে কেন? অবন্তী বা ভাবি কেউ দরজা খুলছে না। আমি নাকি মায়া নই, তাই জন্য ভিতরে আসতে দিচ্ছে না। আচ্ছা তুমি বাসার দরজার সামনে থাকো। তুমি কী রঙের ড্রেস পরছো? কালো। আচ্ছা। রফির হাতে ফোনটা নিয়ে আমি অবন্তীকে কল করলাম। ভাইয়া কোথায় তুমি? তুমি কি আসছো বাসায়? আচ্ছা, বাসার সামনে যে মায়া আছে ও কি কালো রঙের ড্রেস পরে আছে? আমি তো ঠিক খেয়াল করিনি। একটু অপেক্ষা করে দেখে আসছি। অবন্তী জানলা একটু ফাঁক করে দেখলো, হ্যাঁ ভাইয়া, কালো একটা জামা পরে আছে। ওইটা তোমার মায়া আপু, দরজা খুলে দাও। সত্যি তো? হ্যাঁ। তাহলে ওই দিন কে ছিল যার সাথে আমরা এত আনন্দ করলাম, সময় কাটলাম? তোমরা আপাতত তোমাদের আপুকে ভিতরে নিয়ে আসো, আমি পরে তোমায় জানাচ্ছি। কল কেটে দিলাম। রফি আমার দিকে থ হয়ে তাকিয়ে আছে। কিছু হয়েছে? তুমি তো জানোই অবন্তী আর চন্দ্রিমা আমাদের বাসায় আছে। হ্যাঁ। আচ্ছা, সেদিন অবন্তী আর চন্দ্রিমা আমাদের বাসায় আসছে, ওই দিন মায়া কোথায় ছিল? বাসাতেই ছিল। আমার ওই দিন কাজ অল্প ছিল জন্য ওকে নিয়ে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। মায়া ওই দিন আমাদের বাসায় যায়নি? না। এটা বলার জন্যই তো আপনাকে কয়েকবার কল করেছিল, কিন্তু আপনি তো কল উঠাননি। ওই দিন মায়ের নাম করে কেউ আমাদের বাসায় এসেছিল, আম্মুর রুমে কিছু খুঁজছেন। কি বলছেন? হ্যাঁ, তবে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে না। কি বিষয় স্যার? মায়া আমাদের বাসায় আসবে এটা হাতে গোনা আমরা কয়েকজন জানতাম। যে মহিলা বা মেয়ে মায়া নামে নিয়ে এসেছিল বাসায়, সে কিভাবে জানলো ওই দিন মায়া বাসায় আসার কথা ছিল? তো কিন্তু মায়া বাসায় আসবে না, এটা তো ঠিক কথা। বাসায় কি কোনো সমস্যা চলছে? বাসায় সব কিছু কেমন যেন একটু অদ্ভুত রকমের অগোছালো মনে হচ্ছে। তবে এটা খুব শীঘ্রই গুছিয়ে নিতে হবে, নয়তো পরবর্তীতে অনেক একটা বড় ফাঁদে আটকে যাব মনে হচ্ছে। আমার কোনো সাহায্য প্রয়োজন হলে অবশ্যই বলবেন। আচ্ছা, আপাতত তুমি আমার কাজগুলো কভার করো, আমি কয়েকদিন একটু বাড়ি থেকে ঘুরে আসি। সেখানে আমার বন্ধু আছে, ডিউটি অফিসার। যদি সাহায্য লাগে তবে ওকে বলবেন, ও যে কোনো সাহায্য করবে, সেটার প্রয়োজন হবে না। বাসায় আসলাম। অবন্তী, চন্দ্রিকা আর মায়াকে এক রুমে, একাই আম্মুর রুমে বসে আছে। ভাইয়া, আমার না যাওয়াই মনে হয় ভালো হবে। কেন? ভাবি অবন্তী দুজনে আমায় এখনও ভয় পাচ্ছে। আমি তো শিওর করলাম এটাই মায়া, এরপরও ভয়ের কী আছে? এতক্ষণ অবন্তীর ভয় কিছুটা কেটে গেল। সরি আপু, আমাদের সাথে প্রথম দিন এমন হয় একটু বেশি ভয় পেয়েছিলাম। তোমরা কি শপিং শেষ করেছো? শপিং কিভাবে করব? ওরা দুজন তো আমার সাথে কথাই বলেনি। ব্যাগ গুছিয়ে রেখেছো? আমরা ব্যাগ তো বাসা থেকে গুছিয়ে এনেছি, আমাদের ব্যাগও গুছিয়ে রাখা। রান্না হয়েছে নাকি সেটাও বন্ধ। কেউ কথা বলছে না। চন্দ্রিনা মা অবন্তী দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি, ঠিক আছে, বাইরে খেয়ে নিব সবাই। আমি ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। সবাই আম্মুর রুমে গল্প করছে দেখে কাউকে ডাকলাম না। বারান্দায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মায়া চা নিয়ে হাজির হলো। তুমি চা করতে গেলে কেন? ভাবি তো নতুন আসছে, আমি তো ছোটো থেকেই আসি। ভাবি না জানলেও আমি তো জানি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে তোমার চায়ের প্রয়োজন হয়। মায়ের হাত থেকে চা নিয়ে চুমুক দিতে দিতে বললাম, এখন আর সেই অভ্যাস নাই। অফিস থেকে এসে চা বানানোর মতো ধৈর্য হয় না। আচ্ছা ভাইয়া, কি হচ্ছে এসব? আমি নিজেও সেটা বুঝতে পারছি না। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তবে সব কিছুর মাঝে গভীর একটা গোলমাল সম্পর্ক আছে মনে হচ্ছে। পরদিন সকালে অবন্তীর বাসায় এসে পৌঁছালাম। তবে গতবারের তুলনায় এইবার
বাসায় ছোটোমার ব্যবহারের একটু ভিন্নতা লক্ষ্য করলাম। নিজের থেকে আমায় এগিয়ে নিতে আসছে। রুমে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দু চোখের পাতায় কেবল ঘুম এসে ভাব জমিয়েছে। তখনই অবন্তী চন্দ্রিমাকে নিয়ে আমার রুমে আসলো। কি হয়েছে? ওকে এভাবে টেনে নিয়ে আসছো কেন? ভাইয়া, তোমার বউকে তোমার কাছে রাখো, ও আমার রুমে কেন যাবে? আমি তো এতদিন ওই রুমে ছিলাম, তখন তোমার বর ছিল না। আচ্ছা ঠিক আছে, নিজেদের মাঝে ঝগড়া বাদ দাও। চন্দ্রিমা, তুমি আমার কাছে আসো। এখন খুশি? হ্যাঁ, আমি আসি তাহলে। অবন্তী মায়ার দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা ভাইয়া। সেদিন তেমন আর কোথাও বেরোয়া হয়নি। সন্ধ্যায় চা হাতে ছোটোমা রুমে আসলো। চন্দ্রিমা আমার পাশে বসেছিল। ছোটোমাকে দেখে উঠে দাঁড়ালো। তুমি চা নিয়ে আসলে কেন? আমায় ডাকতে আমি নিয়ে আসতাম। আমি বানালাম, তাই ভাবলাম নিয়ে যাই। তুমি অবন্তীর রুমে যাও, আমি সুমনের সাথে কিছু কথা বলবো। ছোটোমার কথা শেষ হওয়ার আগে চন্দ্রিমা চলে যেতে লাগলো। আজকে ছোটোমার থেকে জেনে নিতে হবে আম্মুর সাথে তার কি সম্পর্ক ছিল, আর তাদের মাঝে দূরত্বের কারণ কি ছিল। চায়ের কাপটা এগিয়ে দিল। তুমি যে আরসের সাথে দেখা করতে এসেছো সেটা কে কে জানে? আপনি, আমি, অবন্তী, চন্দ্রিমা, মায়া। কেন? এই বাসার কেউ জানে না? এখনও তো কারোর সাথে কথাই হলো না। এই বাসার কাউকে জানানোর দরকার নেই। কেমন? কেন? এই বাসার মানুষ জানলে সমস্যা কোথায়? এই বাসার সব মানুষ পাষাণ। কারোর হৃদয়ে আমার ছেলের জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। কথাগুলো বলতে বলতে ছোটো মা কেঁদে দিলেন। আপনি কান্না করবেন না। আমি আগামীকাল আগে একা গিয়ে ওর সাথে দেখা করে আসবো, তারপর দেখা যাক কী করা যায়। আমার সাথে নিয়ে যাবে? কাল আমি একাই যাব। আপনাকে দেখলে যদি অভিমানে আমার সাথে কথা না বলে তাহলে হয়তো সমস্যা হবে। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। ছোটো মা চলে যাচ্ছে, আমি পিছনের থেকে ডাকলাম। আচ্ছা, এই বাসার কেউ বাঁচাতে চেষ্টা করেনি সেটা বুঝলাম, কিন্তু আপনার যে ভাইয়া, আপনার বিন্দুমাত্র কষ্ট দেখতে পারতো না, সেই ভাইয়া কোথায়? ওনার তো উচিত ছিল আরশকে কারাগার থেকে বের করা। আমার কথা ছোটো মার মাথায় যেন বাজ পড়ল। উনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না। কয়েক সেকেন্ড পর উনি আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কোন ভাই? অবন্তী যে বলল আপনার একজন বড় ভাইয়া আছে, যে আপনার বিন্দুমাত্র কষ্ট সহ্য করতে পারে না, সে নাকি সবসময় আপনার সাথেই থাকছো ছোটোবেলায়। উনি এখন কোথায়? আমার কোনো বড় ভাই নেই। আমার বাবার আমরা দুই সন্তান। আমি বড় আর আমার ছোট একজন ভাই আছে। ও আচ্ছা। ছোটোমার কথাগুলো বলার সময় কেমন যেন অদ্ভুত আচরণ করছিল, মনে হচ্ছে কোনো বড় অপরাধ করেছেন। তাছাড়া ছোটোমা যদি এমন কোনো বড় ভাইয়া থাকো, তবে অবন্তী কি আমায় মিথ্যে বলল? অবন্তী আমায় মিথ্যে বলবে কেন? এমন সব আকাশ পাতাল ভাবনায় মাথা ঘুরপাক খাচ্ছে। এখানে আবার অন্য একটা কথা হঠাৎ মস্তিষ্কে প্রবল আঘাত করলো। যদি ওনার কোনো বড় ভাই না থাকে, আর যদি ওনারা মাত্র দুইজন সন্তান হয়, তবে চন্দ্রিমাকে। তুমি কি আর কিছু বলবে? ছোটোমার কথায় আবার কল্পনা থেকে বাস্তব আসলাম। তেমন কিছু বলার নেই, তবে ভাবছিলাম আমি যেহেতু সবার অগোচরে বিয়ে করে ফেলেছি, তখন কাল সময় পেলে নয়তো পরশু শ্বশুরবাড়ির থেকে ঘুরে আসবো। তোমার শ্বশুরবাড়ি কোথায় পাবে? কেন? আপনার বাবার বাড়ি তো আমার শ্বশুরবাড়ি। মানে? ছোটোমা ছটফট করছেন। তোমায় কে বলল? কেন, চন্দ্রিমা আপনার ভাইয়ের মেয়ে না? না। তাহলে ও কে? ওকে আমি অ্যাডপ্ট করেছিলাম। বাহ, আপনার মেয়ে থাকতেই একই বয়সে আবার একটা মেয়েকে অ্যাডপ্ট করলেন। যদি অ্যাডপ্টই করলেন, তবে ও আপনাকে আন্টি ডাকতো কেন? না মানে ওর আম্মু আমার পরিচিত ছিল। অনেক দিন অসুস্থ থাকার পর মৃত্যুর আগে ওকে আমার হাতে তুলে দেয়। তখন ও মোটামুটি বুঝতে পারে সব কিছু। এরপর ওকে বাসায় এনে অবন্তীর সাথে লালন পালন করি। বাসার সবাই জিজ্ঞাসা করায় ভাইয়ের মেয়ের পরিচয় দেই। আপনি সত্যিই অনেক মহান মনের মানুষ। ছোটোমা চলে গেল, তবে ওনার চোখে তাকিয়ে যে কেউ খুব সহজে বলে দিতে পারবেন উনি এতক্ষণ যতগুলো কথা বললেন সেখানে অনেক সত্যি কথা লুকিয়ে আছে। রাতে খাবার টেবিলে সবার সাথে দেখা হলো, তবে বড় ফুপি আর ছোটো ফুপি নিজেদের বাসায় চলে গেছে। আমি আসায় দাদু কিছুটা গম্ভীর হয়ে গেছেন। রাত প্রায় 12টার দিকে আমি ছাদে পায়চারি করছি। হঠাৎ নজরে পড়ল একজন লোক চোরের লুকিয়ের মতো আমাদের বাসায় বেরিয়ে যাচ্ছে। খুব সাবধানতা অবলম্বন করে যাচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। আমি ছাদ থেকে বললাম, এই কে ওখানে? আমার কণ্ঠ শুনে দৌড়ে পালাতে গিয়ে সামনে থাকা কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে, কিন্তু তৎক্ষণাৎ আবার উঠে দাঁড়িয়ে পালিয়ে যায়। ততক্ষণ আমি ছাদ থেকে দৌড়ে আসি লোকটাকে ধরবো বলে, কিন্তু তার আগেই পালিয়ে যায়। কিন্তু পুরো শরীরে যে চাদরের আড়ালে ঢেকে রাখা ছিল, তাড়াহুড়োয় সেটাই রেখে দৌড় দেয়। সেখান থেকে আবার যখন বাসার ভিতরে এসে চাদর হাতে নিলাম, সেখানে একটা গলার চেন আটকে ছিল, আর চাদরটা ডালিম গাছের একটা ভাঙা ডালে আটকে গিয়েছিল। তাই জন্য চাদর খুলিয়ে নেওয়ার সময়টা পাইনি। চেনটা খুব সহজে চেনা চেনা লাগছে। কোথাও দেখেছি মনে হচ্ছে, খুব কাছে থেকে দেখেছি। পরদিন সকালে খাওয়া শেষ করে আমি সেন্ট্রাল জেলে গেলাম। সেখানে গিয়ে জেনারেলের সাথে কথা বলে ডিরেক্ট আরুষের ছেড়ে গেলাম
চলে আসলাম। সাথে পুলিশ অফিসারকে বললাম যদি কিছু মনে না করেন তবে আমি ওর সাথে একা একা কথা বলতে চাই। অবশ্যই স্যার। আরও কয়েক সেকেন্ড ডাকলাম, কিন্তু ও শুধু মাথা তুলে আমার দিকে 2বার তাকালো। এদিকে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। অদ্ভুতভাবে আরশ আমায় চিনত। ও ছেলে বসে ছিল সেখান থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তুমি সুমন ভাইয়া না? আরশের প্রশ্নে আমি হয়ে রইলাম। কিছু বলবো কিন্তু মুখে শব্দ আসছে না। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমায় কিভাবে চেনো? আমি জেলে আসার কিছুদিন আগে বড় মার সাথে দেখা করেছিলাম। সেখানে তোমাকে ছবি দেখেছিলাম, কিন্তু এতদিন পর তুমি আমায় চিনলে কীভাবে? তোমার গলার দাগটা দেখে যাচ্ছিল ওখান থেকে। প্রথমবার তাকিয়ে চোখ পড়ছিল, তারপর আবার তাকিয়ে শিওর হয়ে নিয়েছিলাম ওটা কাটা দাগ কি না। এরপর কিছুক্ষণ ভেবে খুঁজে পেলাম তোমার গলায় কাটা দাগ আছে। দাদু তোমার গলায় ছুরি ধরেছিল, তখন কেটে গিয়েছিল। দাদু আমার গলায় ছুরি ধরবেন কেন সেটা তো জানি না, তবে শুধু এটুকু জানি গলা খুব বাজেভাবে কেটে গিয়েছিল, যে কারণে তুমি অনেক দিন হাসপাতালে ছিলে। এগুলো তুমি জানলে কি করে? বড় মা বলেছিল। সব কিছু শুধু আমারই অজানা ছিল। আম্মু শুধু আমার থেকে সব কিছু লুকিয়েছেন, কিন্তু কেন? এমন অনেক কেন এর উত্তর আমায় খুঁজতে হবে। সাথে কীভাবে দেখা করলে? ওনাকে খুঁজে পেলে কিভাবে? আব্বুর সাথে থেকে ঠিকানা নিয়েছিলাম, আমার সাথে দেখা করলে না কেন? তুমি যে কি যেন কাজে শহরের বাইরে ছিলে, তাই তোমার সাথে দেখা করো না। আচ্ছা, তুমি তোমার আম্মুর সাথে দেখা করো না কেন? উনি প্রতিবার এসে আবার ফিরে যায়, এতে উনি অনেক বেশি কষ্ট পান। আমি তো এখানে কষ্ট পাচ্ছি ভাইয়া। ওনারা তো কেউ আমায় ছাড়াতে আসলো না। আমি বারবার করে বলেছিলাম আমি ওই মেয়েকেই চিনি না, কখনো দেখি নেই। যখন কখনো দেখিই নেই তাহলে খুন করব কীভাবে ভাইয়া? আমি নেশায় ছিলাম, কিন্তু তুমি ভাবো আমি যেখানে বসে নেশা করছি সেখান থেকে পুলিশ আমায় গ্রেপ্তার করছে। আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো বাসা ছিল না, তাহলে ওই মেয়েকে আমি কোথা থেকে কিভাবে নিয়ে আসবো সেখানে? তাছাড়া পরে জানতে পারি ওই মেয়ে পাশের এলাকার। আমি যখন ওই জায়গা থেকে উঠিনি, তাহলে কিভাবে পাশের এলাকায় গিয়ে মেয়েকে তুলে এনে শারীরিক নির্যাতন করে হত্যা করলাম? এই সামান্য কথাটুকু কারো মাথায় ঢুকলো না? বাসায় কেউ আমায় কখনো বোঝেইনি বা বোঝার চেষ্টা করেইনি। এই জন্য আমি কারোর সাথে দেখা করি না। জীবনের শেষ পর্যন্ত তো এই 4 দেওয়ালের মাঝে পচে মরতে হবে, তাই এখানেই নিজেকে মানিয়ে নিচ্ছি। আরশের চোখে যে কেউ তাকালে বুঝবে ছেলেটা একটুও মিথ্যে বলছে না। মানুষের শব্দ মিথ্যে বললে দৃষ্টি মিথ্যে বলে না, তার চাহানি এখনও নিষ্পাপ। আমি তোমার মামলা পুনরায় খুলব, তবে আমি যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই করবে। তুমি কি আমার সাথে একমত আছো? আরশ কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আমি এখান থেকে ছাড়া পাবো তো ভাইয়া? আমার কথা শুনলে অবশ্যই ভাবে। আচ্ছা, তোমার ছোটো বোন অবন্তীর কথা মনে আছে? বোনের কথা বলতে আরশের চোখের পানি চলে আসলো। প্রতিটা ভাই তাদের বোনের জন্য একটু বেশি ভালোবাসা পুষে রাখা অন্তরে। সেই কবে পিচ্ছি একটুকে দেখেছিলাম। আগামীকাল ও তোমার সাথে দেখা করতে আসবে। ভুলেও যদি মিস দাও তাহলে ও যে পরিমাণ অভিমানী, তুমি এখান থেকে বের হলে হয়তো তোমার সাথে কখনো কথা বলবে না। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি দেখা করব। সেদিনের মতো আরশের সাথে কথা বলে ওর মামলা পুনরায় তদন্ত করার জন্য যা যা ফর্মালিটিস প্রয়োজন সব কিছু করলাম। রফির বন্ধু এতে অনেক সাহায্য করলো। রাতে বাসায় আসলাম। বাসায় ফিরতে বেশ সময় দেরি হয়ে গেছে, কিন্তু সোফায় ছোটো মাকে বসে থাকতে দেখে একটু অদ্ভুত লাগলো। আপনি এখনও ঘুমাননি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য কেন? চন্দ্রিমা কই? ও ঘুমিয়ে গেছে। চন্দ্রিমা এখানে বসেছিল, আমি জোর করে ওকে রুমে পাঠিয়ে দিলাম, হয়তো শুয়ে পড়েছে। ও আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি রুম থেকে আসছি। রুমে আসলাম, চন্দ্রিমা রুমে নেই। আমি ফ্রেশ হয়ে খেতে আসলাম। আমার সামনে খাবার দিয়ে ছোটো মা সামনে বসলো। আরশের সাথে দেখা হলো। কথা হয়েছে? বেশ কিছু সময়। কি বললো? সে অনেক কথা, তবে আমার মনে হয় সেই সময় যদি আপনারা একজন ভালো উকিল দিয়ে মামলাটা লড়তেন তাহলে তো আরশের জেলে আটকে থাকতে হতো না। তুমি ওর সাথে কি কথা বললে? এই যে আগামীকাল ও আপনাদের সাথে দেখা করবে। সত্যি দেখা করবে? ছোটো মা যেন আনন্দে কেঁদে ফেললেন, আঁচল দিয়ে চোখ মুছে ফেললেন। ওখানে কি ওকে খুব বেশি টর্চার করে? সেটা আপনি কাল ওকে জিজ্ঞাসা করে শুনে নেবেন। ছোটো মার সাথে কথা বলতে বলতে আমার খাওয়া শেষ হয়ে গেল। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি চলে যাই। আরশের মামলা পুনরায় তদন্ত করার আবেদন করা হয়েছে। এবার ও বের হবে, চিন্তা করবেন না। ছোটো মাকে এইটুকু বলে আমি চলে আসতে শুরু করলাম, কিন্তু ছোটো মার কথা শুনে আমার পা থমকে গেল। ছোটো মা বললেন, আরশকে বের করার দরকার নেই, ও ওখানেই থাক, ওখানেই ভালো আছে। আপনি কি বলছেন এসব? আমি চাই না ও বাইরে আসুক। বের হয়ে আবার তো সেই নেশা করবে। এর থেকে ভালো সেখানেই থাকুক। ছোটো মার দ্রুত সেখান থেকে চলে গেল। আবাই দ্বিতীয় কথা বলার কোনো সুযোগ দিলেন না। পিছন থেকে ডাকলাম, কিন্তু তবুও শুনলেন না।
ছোটো মা তো গতকালও আরুষের ছাড়া পাওয়া নিয়ে অনেক আগ্রহ দেখালো, তবে এই এক রাতে কী এমন হলো? সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, তাই বেশি কিছু না ভেবে রুমে চলে আসলাম। এতদিন ছেলে দেখা করেনি তো, তাই বুঝি অভিমানে এসব বলল। রুমে আসলাম, কিন্তু চন্দ্রিমা এখনও রুমে আসেনি। এত রাতে অবন্তীর রুমে কি করছে? অবন্তীর রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করলাম। কয়েকবার নক করার পর যখন দরজা খুলল না, তখন ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে, তাই ফিরে রুমে আসছি। চন্দ্রিমা দরজা খুলে বের হয়ে আসলো। সদ্য কাঁচা ঘুম ভেঙে উঠে আসে। তোমরা ঘুমিয়ে পড়ছো? কিছু বলবা? রুমে গিয়ে দেখলাম তুমি নাই, তাই দেখতে আসলাম তুমি এখানে কিনা। তোমার রুমে আমি কেন থাকবো? আমি আমার রুমে ঘুমিয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, গিয়ে শুয়ে পড়ো। মায়া ঘুমিয়েছে, সবাই ঘুমিয়েছে। ঘুমের ঘরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হয়। রুমে এসে দরজা লক করে মাত্র শুয়েছি, তখন দরজা ঠকঠক শব্দ শুনে উঠে দরজা খুললাম। চন্দ্রিমা দাঁড়িয়েছে। তুমি এখানে? তুমি আমায় নিয়ে আসলে না কেন? তুমি তো বললে তুমি তোমার রুমে ঘুমিয়ে পড়ছো, তাই নিয়ে আসিনি। আমি তো তখন ঘুমিয়েছিলাম। আচ্ছা, বাজে কিছু বলছি কি? না। ওয়াশরুমে গিয়ে বুঝতে পারলাম তুমি আমায় ডাকতে আসছো। আজ কই কই ছিলে? আরুষের সাথে দেখা করতে যাব। ভাইয়া দেখা করবে? হ্যাঁ। তাহলে তো অবশ্যই দেখা করব। তোমায় একটা জিনিস দেখাই, হয়তো তোমার থেকে পড়ে গেছি। কী জিনিস? গতকাল রাতে যে চেনটা পেয়েছিলাম, সেই চেনটা চন্দ্রিমা আমার হাতে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার। তুমি এটা কোথায় পেলে? মেঝেতে পড়েছিল। প্রথমে মনে করেছিলাম এটা মনে হয় অবন্তীর, পরে মনে পড়ল আসার সময় মায়াপুর গলায় এই চেন দেখেছি, তাই এটা ওনাকে দিতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখলাম ওনারও তো ওনার গলায় আছে। পরে বুঝতে পারলাম এটা তোমার। মায়ের গলায় এমন চেন আছে? তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ, গতকাল দেখেছি, তারপর আজ আবার দেখলাম। একদম একই রকম। বদলে নেওয়া যাবে, কেউ বুঝতেই পারবে না কোনটা কার। এই জন্য চেনটা এতটা চেনা চেনা লাগছিল। কিন্তু চেনটা বিশেষ কারোর জন্য বানিয়ে নেওয়া মনে হচ্ছিল। তবে মায়ার চেনের সাথে কীভাবে ম্যাচ করবে? আমার গভীর ভাবনায় ছেদ পড়ল চন্দ্রিমার কথায়। কী এত ভাবছো? তেমন কিছু না। এখন গুরুত্বপূর্ণ কথা শোনো। অধরা এসেছে। তোমাকে যেন ওর ধারে কাছেও না দেখি। দেখলে কিন্তু খুন করে ফেলবো। চন্দ্রিমার দিকে অবাক চোখে তাকালাম। যখন বলবো গুরুত্বপূর্ণ কথা বলবে ভেবেছিলাম কি না কি। মেয়েদের গুরুত্বপূর্ণ কথাও তাদের মনের মতো বোঝা বড়ই রাত। চন্দ্রিমা গভীর নিদ্রা আচ্ছন্ন, কিন্তু আমার দু চোখে যেন বিন্দুমাত্র ঘুম নেই। সারাটা সময় বিভিন্ন কিছু মাথায় এসে জুড়ে যাচ্ছে। কখনো হাতের একটা চেন, কখনো ছোটো মার হঠাৎ আরুষকে ছাড়াতে না চাওয়ার কারণ। আচ্ছা, মায়ের গলা চেনটা যদি আম্মু ওকে দিয়ে থাকে, তবে এই চেনটা নিশ্চয়ই ছোটো মার, কারণ তারা দুজন একসময় খুব ক্লোজ ছিল। এটা তাদের পুরাতন ছবিগুলো দেখলেই বোঝা যায়। কিন্তু গত রাতে যে লোকটা চুপি চুপি বাসা থেকে পালিয়ে গেল, সে তো ছোটো মা নয়। সে একজন পুরুষ ছিল। তবে সে কি চুরি করতে এসেছিল, কিন্তু কিছু চুরি না করে এই চলে গেল? এসবের বিভিন্ন ভাবনার মাথায় প্রচণ্ড বোঝ বাড়তে শুরু করলো। সকালে সূর্য উঠবে সেই মুহূর্তে ঘুমিয়ে পড়ছে। হঠাৎ চন্দ্রিমার গলায় শুনে চোখ খুললাম। ও কাউকে বলেছিল তুমি এখানে কি করো? তোমাকে এই রুমে আসতে কে বলেছে? আমি চোখ খুলে চন্দ্রিমার আগুন ঝরা চোখ দেখলাম। ও দরজা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছে, কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম। তবে ও কাকে এসব বলছে? আমার মাথার কাছ থেকে কেউ বলল, আমি ভাইয়াকে দেখতে এসেছিলাম। এভাবে বলছো, মনে হচ্ছে আমি তোমার বরকে নিয়ে যেতে এসেছি। এখন বুঝতে পারছি মাথার পাশে কেউ আছে। অধরা আমার মাথার পাশে বসে আছে। এই জন্য চন্দ্রিমার আগে ফোঁসফোঁস করছে। তুমি বাইরে যাও, আমরা এখন রেডি হব। অধরা বিরক্ত একটা ফেস নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অধরা বের হতেই চন্দ্রিমা দরজা লাগিয়ে এসে আমার বেডের সাথে চেপে ধরে বলল, তোমায় নিষেধ করেছি না ওর ধারে কাছে যেন না দেখি? আমি কি ওর কাছে গিয়েছিলাম নাকি? আমি তো ঘুমিয়েছিলাম। তুমি হয়তো দরজা খুলে রেখেছিলে, তাই ও ভিতরে চলে আসছে। ও। চন্দ্রিমা কিছুটা শান্ত হলো। বাইরে যাও, আন্টি ডাকছে, রাদিয়া আপু আসছে। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। বাসায় মোটামুটি সবাই আছে। সবার উদ্দেশ্যে বললাম, আপনারা সবাই তৈরি হয়েছেন? মেজো চাচি অবাক হয়ে বললেন, তৈরি কেন হব? কোথাও ঘুরতে নিয়ে যাবে নাকি? আমি ভেবেছিলাম ছোটো মা সবাইকে বলেছে আরুষের সাথে ঘুরতে যাওয়ার কথাটা, কিন্তু উনি কাউকে বলেনি। ছোটো মা আমার দিকে তাকিয়ে ইশারায় নিষেধ করেছে কাউকে যেন না বলি। আব্বু বলল, কোথাও যাবে তোমরা? শুধু আমরা না, বাসার সবাই যাব। ছোটো চাচি বলল, কোথায়? আরুষের সাথে দেখা করতে। আরুষের নাম শুনে সবাই চুপসে গেল, কিন্তু এর মাঝে দাদু বলে উঠলো, এই বাসায় আরুষ নামের কেউ থাকে না। কেউ থাকে বা না থাকে এগুলো শুনতে আমি চাই না। আমি বলেছি মানে সবাইকে যেতে হবে। বাসার একটা ছেলে এতদিন ধরে কারাগারে আছে, আপনারা কেউ তার খোঁজ নিতে যাননি? আপনারা তাকে একবার বোঝার চেষ্টা করেনি কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেটাও যাচাই করেনি? আজ আমরা সবাই আরুষের সাথে দেখা করতে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নিন সবাই।
তুমি কে যে তোমার কথা শুনতে হবে? আমি কে সেটা জানা বেশি জরুরি না। এখানে জিদ দেখানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন একই রক্ত শরীরে আছে। আজ যদি আমার সাথে না গিয়ে বাসায় বসে থাকেন তবে মৃত্যুর আগ পর্যন্ত শান্তিতে বসতে দিব না কখনো। আপনারা সবাই রেডি হয়ে নিন। রুমে এসে রেডি হচ্ছি, রাদিয়া রুমে আসলো। ভাইয়া সত্যি আমরা আরশ ভাইয়ের সাথে দেখা করতে যাব? হ্যাঁ, কিন্তু তুমি সকাল সকাল কীভাবে আসলে? আমি গতকাল শুনেছি তুমি আসছো, তাই শুভ্রকে বলতে ও নিষেধ করেনি। সংসার জীবন কেমন চলছে? মানুষটা অসম্ভব সুন্দর ভাইয়া, আমায় অনেক ভালোবাসে। সৌন্দর্য হারালে কয়েকদিন আফসোস থাকে, কিন্তু ভালোবাসা হারানোর আফসোস সারা জীবন থাকে। এই জন্য খুব সহজে কখনো ভালোবাসা হারিয়ে যেতে দিতে নেই, শেষ অবধি পাওয়ার চলতে হয়। আর শুভ্র সেটাই করেছে। হ্যাঁ ভাইয়া, একটা কথা বলেই বলো, আমার মনে হয় না দাদু যাবে। দেখা যাক যায় কি না। তুমি গিয়ে দেখো তোমার আম্মু চাচিরা ওনারা কি করছেন। এখন রাত, ছোটো মা আজ আমায় জড়িয়ে ধরে কেঁদেছেন। আরশের সাথে দেখা করতে এসে আজ আরশ অনেকটা শান্তি পেয়েছে বাসার সবার সাথে একসাথে দেখা করতে। বাসার সবাই কতটা ভালোবাসা থাকে। তুমি কি এই সময় ছাদে কি করছো? ছোটো মার কণ্ঠ শুনে পিছনে ফিরলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমি কখনো ভাবিনি আরশের দাদুও যাবে দেখা করতে। আপনার এতদিনের ইচ্ছা পূর্ণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ধন্যবাদ লাগবে না। তোমার রুমে কেউ নাই? চন্দ্রিমা কোথায়? হয়তো অবন্তী আর মায়ের সাথে গল্প করছে। একটা অ্যালবাম আমার দিকে তুলে ধরে বলল, এখানে হয়তো তুমি তোমার বেশ কিছু প্রশ্নের উত্তর পাবে। তবে আমায় ক্ষমা করে দিও বাবা, আমি আমার ভালোবাসাকে পেতেই তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করে দিয়েছি। এই অ্যালবামে আমাদের সব ছবি আছে। অনেকদিন খুব যত্ন করে আগলে রেখেছিলাম। তোমার আমার মৃত্যুর খবর শুনে প্রচণ্ড কান্না এসেছিল, কিন্তু তবু আমি কান্না করতে পারিনি, কারণ স্বার্থপর মানুষের চোখে কখনো পানি শোভা পায় না। তোমার চোখ মুছতে মুছতে চলে গেল। আমি ছোটো মার পিছন পিছন রুমে আসলাম। একটার পর একটা পাতা উল্টে ছবি দেখছিলাম। এই ছবি থেকে বুঝতে পারছি আম্মু আর ছোটো মা খুব ভালো বান্ধবী ছিল। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ফাঁকা, সেখানে থাকা ছবিগুলো হয়তো বের করে নিয়েছি। আমি তখনও আতশোয়া হয়ে ছবি দেখছি। অবন্তী আর চন্দ্রিমা রুমে আসলো। চন্দ্রিমা এসে আমাকে জড়িয়ে ধরে আমার পাশে আতশোয়া হয়ে বসে পড়ল। অবন্তী আমাদের সামনে বসে কিছু সময় চন্দ্রিমার দিকে তাকিয়ে থেকে বলল, একটু তো লজ্জা পাওয়া উচিত। সামনে আমি বসে আছি আর তুমি আমার ভাইয়াকে জড়িয়ে ধরে আছো। তুমি আমার সামনে তোমার বরকে জড়িয়ে ধরে থাকো, আমি কিছু বলতে আসবো না। তুমি আমার বরের সাথে কি করবা সেটা কেন বলতে আসবে? দুজনে নিজেদের মাঝে কথা বলছে, দুজনের কেউ আমার হাতে অ্যালবামটা খেয়াল করেনি। দুজনের ঝগড়া শেষে অবন্তী খেয়াল করলো আমার হাতে। ওটা কি ভাইয়া? ওটা তো আম্মুর অ্যালবামের মতো লাগছে। হ্যাঁ, এটা তোমার আম্মুর অ্যালবাম। ওটা তো আম্মু কাউকে দিতে না, সবসময় আলমারিতে রাখতো। তুমি কোথায় পেলে? তোমার আম্মুই দিল। এখানে আম্মু আর ছোটো মার তোলা ছবি আছে। তারা একসাথে পড়ালেখার জন্য শহরে গিয়েছিলেন। আম্মু, ছোটো মা আর আব্বু, তাদের গল্পটা সেখানে শুরু হয়। আচ্ছা ভাইয়া, তোমার নানুর বাসা কোথায়? অবন্তীর প্রশ্নে কিছুটা ভাবনায় পড়লাম। এতদিন কখনো নানুর ভাষা নিয়ে কোনো ভাবনা মাথায় এসে নেই। আম্মু নিজেও কখনো সে বিষয়ে আমায় কিছু বলেনি। আমি তো জানি না, কখনো আম্মুকে জিজ্ঞাসা করা হয়নি। যেহেতু আম্মু, বড় মা এবং আব্বু একসাথে শহরে পড়তে গিয়েছিল, তাহলে বড় মার বাসা এখানেই আশেপাশে কোথাও হবে, এটা ঠিক। হয়তো আব্বু বলতে পারবে, কিন্তু নানুর বাড়ির খোঁজটা এখন বেশি গুরুত্বপূর্ণ না। অবন্তী আমার থেকে অ্যালবাম নিয়ে ছবিগুলো দেখছি। আমি চন্দ্রিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ অবন্তী বলল, ভাইয়া এই কয়েকটা ছবিতে তুমি কি কিছু খেয়াল করছো? অবন্তী হাত থেকে অ্যালবামটা নিলাম। কই দেখি, কি খেয়াল করছো? মনে হচ্ছে না ছবিগুলো এক পাশ থেকে কম আছে? একজন বা দুজন চরিত্রকে কেটে ফেলা হয়েছে তেমন তো লাগছে না। হয় না এমন যে বন্ধুদের মাঝে কারোর সাথে ঝগড়া হলে আমরা নিজেদের কাছে থাকা গ্রুপের ফটোতে তাদের মুখে কালি লাগিয়ে দেয়? তেমন ছোটো মা মনে হয় কেটে ফেলছে হবে হয়তো। মায়া কি করছে? আপু মাথা ব্যথা হচ্ছে জন্য শুয়ে পড়ছে। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, গতবার এসেও তো তোমাদের এলাকায় ঘোরা হলো না। কাল তো শুক্রবার, বিকেলে একটু ঘুরতে নিও আমাদের। আমায় বলছো কেন? তোমার বউকে বলো যে তোমার সাথে এত আটার মতো লেগে আছে, লজ্জায় সব পানিতে গুলিয়ে খেয়েছে। অমন্ত চন্দ্রিমাকে ভেঙচি কেটে চলে গেল। তোমার বোন একটা হিংসুটে। কেন? ও তো ঠিকই বলছে। ওর সামনে এমন আটার মতো লেগে থাকার কি দরকার ছিল? খুব নিজের বোনের পক্ষ নিয়ে কথা বলছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সরে যাচ্ছি। চন্দ্রিমা আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। কী হলো? কী হবে? আমি তোমার থেকে সরে যাচ্ছি, তুমি আমায় আটকাচ্ছ না কেন? তুমি সরে গেলে আমারই তো ভালো হবে। কেমন জানি চাপা চাপা লাগছে, এখন মুক্ত লাগবে। তাই না? যাবই না, আরও শক্ত করে জড়িয়ে ধরে থাকবো। চন্দ্রিমা আরও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল।
পরদিন সকাল থেকে সব কিছু ঠিকঠাক চলছিল। বিকেলে হাঁটতে বেরোবো জন্য তৈরি হচ্ছি। এত সাজুগুজু করছো কেন? মনে হচ্ছে মেয়ে দেখতে যাচ্ছ? রাস্তায় তো কম বেশি মেয়ে দেখাই হবে। তাছাড়া একটু স্মার্ট না দেখলে কেমন হবে না বলো তো? হাজার হলো তো তোমার বর, লোকে কি বলবে চন্দ্রিমার বরটা কেমন যেন স্মার্ট, তখন ভালো লাগবে শুনতে। ও আচ্ছা, এত কিছু ভেবে আপনি সাজুগুজু করছেন, সেটা তো বুঝতে পারিনি। চন্দ্রিমা এসে আমার মাথায় চুলগুলো এলোমেলো করে দিল। একদম এমন এলোমেলো থাকবে যাতে কেউ না তাকায়। আমার বর কেমন সেটা আমি জানলেই হবে, অন্য কারো সামনে স্মার্ট হতে হবে না। টি শার্ট পরে থাকবে নাকি পাঞ্জাবি পরবে? এটাই তো সুন্দর থাকছে, টি শার্ট থাক। দরজায় নক করে অধরা ভিতরে আসলো। অধরাকে দেখে চন্দ্রিমার শরীরে যেন আগুন জ্বলে উঠলো। তুমি এখানে কেন? সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। অধরা যেতে নিয়ে ফিরে এসে বলল, এমন উস্কো খুস্কো এলোমেলো চুলে তোমায় কিন্তু বেশ লাগছে। টি শার্টটাও দারুণ মানিয়েছে, ধন্যবাদ। এটা তো চন্দ্রিমার পছন্দ। আগে বলতে আমি ম্যাচিং করে জামা পরতাম। আচ্ছা তাড়াতাড়ি এসো। চন্দ্রিমা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। কিছু কিছু মানুষ প্রচণ্ড রেগে গেলে নিজের অজান্তে কেঁদেই দেয়। চন্দ্রিমা তাদের মাঝে একজন। দু চোখের পানি ছলছল করছে। এই বুঝি চোখের পলক ফেলতে দুফোঁটা মুক্তকণা গড়িয়ে পড়বে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে পাগলি, কান্না করছো কেন? তুমি আমায় ধরবে না? তুমি ওকে ঘুরতে যাওয়ার জন্য বলছো কেন? আমি তো বলিনি, হয়তো অবন্তী বলেছে। আচ্ছা আমি এখনই টি শার্ট খুলে ফেলছি। তুমি শাড়ি পরছো, আমি পাঞ্জাবি পরছি, কেমন? বউয়ের মন রাখতে একজন পুরুষ যে কত শত ত্যাগের শিকার হয় সেটা শুধু একজন পুরুষ জানে। অতঃপর বের হলাম। রুম থেকে বের হওয়ার আগে চন্দ্রিমা সোজাসাপটা ঘোষণা, যদি অধরা আমার কাছে দেখে তাহলে আমার সাথে আর কখনো কথা বলবে না। এই জন্য অধরাকে কিছুটা এড়িয়ে চলছি। অনেক দিন পর আবার সবাই একসাথে এভাবে হাঁটতে বের হলাম, তাই না অবন্তী? রাদিয়ার প্রশ্নে মুচকে এসে হ্যাঁ বলল অবন্তী। শুধু সুমন ভাইয়া আসলে আমাদের এমন হাঁটা হয়। গতবার আপুর বিয়েতে হেঁটেছিলাম, মনে আছে? ভাইয়া এখান থেকেই গেলেই পারে। অধরার কথায় চন্দ্রিমা ফিসফিস করে বলছে, হ্যাঁ এখান থেকে যাই, আর তুমি দিন রাত পিছু লেগে থাকো, বেয়াদব মহিলা। কিছুটা হাঁটার পর রাস্তার পাশে টঙের দোকানে বসলাম সবাই। আমরা সবাই চা নিলাম, কিন্তু মায়া উঠে গিয়ে একজন মহিলার সাথে দিব্যি হেসে হেসে কথা বলছে। মায়াকে এখানে কাউকে কিভাবে চিনবে? আমি চায়ের কাপ হাতে মায়ের কাছে গেলাম। তুমি এখানে কি করছো? উনি কে? আন্টি, ভাইয়ের সাথে তো আপনার কখনো দেখা হয়নি। এই যে সুমন ভাইয়া। ওকে আমি দেখেছি, কিন্তু কখনো আমায় দেখেনি। মহিলার গলার সেই চেন, কিন্তু এই চেন এই মহিলার গলায় কেন? ভাইয়া উনি আম্মুর খুব কাছের বান্ধবী। ও আচ্ছা। আন্টি, আপনার গলায় চেনটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। এই চেন তো তোমার আম্মু আমায় উপহার দিয়েছিল। ওরা এইরকম 5টা চেন বানিয়েছিল। এই ডিজাইনের চেন কি সচরাচর বাজারে কিনতে পাওয়া যায়? আমার চোখ তো আজ পর্যন্ত কখনো পড়েনি। এটা ইউনিক ডিজাইন, কারণ তোমার মায়ের পছন্দ সব সময় ইউনিক ছিল। এসব কথা বলতে বলতে অবন্তী হেসে হাসির। তাহলে আজ আসি। অবন্তী, তুমি তো আমার বাসা চেনো, তাহলে সময় করে ওদের নিয়ে এসো। আসি রে মা। মায়ের মাথায় হাত বুলিয়ে উনি চলে গেলেন। একই রকম চেন 5টা, আম্মুর একটা, ছোটো মার একটা, এই আন্টির একটা। তবে আর 2টা কার? আমার কাছে যেটা আছে সেটা কার? ছোটো মার নাকি অন্য দুজনের মাঝে একজন? ছোটো মার না হয়, তবে অন্যজন রাতের আধারে কেন বাসায় এসেছিল? নিশ্চয় চুরি করতে নয়, উনি অন্য কোনো কাজে এসেছিলেন। এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কী এমন গভীর ভাবনায় ডুবে গেলে? চলো, ওরা সবাই চলে বসে আছে। অবন্তীর কথায় আবার এসে ওদের সাথে জয়েন করলাম। আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো, সেখানে একটা মেয়ের পাশে আরশ শুয়ে আছে, আর আরশের সাথে হাত মেয়েটার কোমরে। মেয়েটা নিথর হয়ে পড়ে আছে, পাশেই বড় অক্ষরে লেখা, নেশাগ্রস্ত অবস্থায় শারীরিক চাহিদা পূর্ণ করে বালিকার হত্যা, এরপর সেই লাশের সাথে রাত্রি যাপন। যে নাম্বার থেকে ছবিটা আসছে সে রাজের বন্ধু। আমি কিছু বলার আগেই সে আবার বলল, স্যার এটা সেই সময়ের নিউজ পেপার। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা রোববার কথা বলবো, কেমন? জি স্যার। নিউজ পেপারগুলো যাচ্ছে ছাপিয়ে দেয়। যেখানে আরও শুধু হত্যার জন্য কারাগারে আছে, সেখানে নিউজ পেপার সবাইকে নিকৃষ্টতর কারণ রটিয়ে দিয়েছে। চন্দ্রিমার পাশে এসে বসলো। কি হলো? ফোনের দিকে তাকিয়ে, কোথায় হারিয়ে গেলে? তেমন কিছু না। আজকে আর কোথাও যাবে? কোথাও যাব না, প্রায় তো সন্ধ্যা হয়ে আসলো। এক্ষুনি বাসায় ফিরতে ইচ্ছে করছে। আমার কথার উত্তর হিসাবে অধরা বলল, আমারও বাসায় ফিরতে ইচ্ছে করছে না। আপুরা বরং বাসায় চলে যাক, তুমি আমি মিলে কিছুটা হেঁটে আসি, কেমন?
তোমাদের কাউকে হাঁটতে হবে না, বাসায় গেলে সবাই একসাথে বাসায় যাব, হাঁটলে সবাই একসাথে হাঁটবো। তোমরা সবাই বাসায় ফিরে যাও। রাদিয়া, তুমি আমায় ওই জায়গাটা নিয়ে যাবে? কোন জায়গায়? আরও যেখানে থেকে গ্রেপ্তার হয়েছিল, শুনেছি সেটা এখান থেকে বেশ দূরে। ওইখানে একটা নদী আছে, সেই নদীর পাশে। তুমি যাওনি কখনো? দাদুর ভাই শুধু কলেজ থেকে বাসা আর বাসা থেকে কলেজ ছাড়া কোথাও যাওয়ার সুযোগ হয়নি। আচ্ছা চলো বাসায় ফিরে যাই। প্রায় রাত 11টা বাজে। হঠাৎ অবন্তী মায়া জোরে চিৎকার করে ভূত ভূত বলে উঠল। চন্দ্রিমা তখন আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। চন্দ্রিমা প্রায় ঘুমিয়ে পড়েছে। অবন্তী আর মায়ের চিৎকার শুনে ওর ঘুম ভেঙে গেল। দুজনে উঠে দৌড়ে তাদের রুমে আসলাম। তারা একজন অন্যজনকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপছে। কী হয়েছে মায়া? ভাইয়া, রুমে ভূত এসেছিল। রুমে কিভাবে ভূত আসবে জানি না, তবে কালো কাপড়ে মুড়িয়ে ছিল। হঠাৎ নজরে পড়ল মেঝেতে অধরা পড়ে আছে। দৌড়ে গিয়ে অধরাকে আগে তুলে বিছানায় শুইয়ে দিলাম। এর মাঝে বাসার সবাই এসে জমা হলো অবন্তীর রুমে। অধরা অজ্ঞান হলো কিভাবে? ওই ভূত করেছে, সাদা পাউডারের মতো কী সব ফু দিয়েছে। আমরা কাঁথা দিয়ে শরীর ঢেকে নিয়েছি, কিন্তু ও বাইরে ছিল। ওর শরীরে সব পড়ে ও অজ্ঞান হয়ে গেছে। ছোটো মা অবন্তীকে জড়িয়ে ধরে চোখে আবছা পানি দিয়ে বলে, কিছুক্ষণ পর সবাই নিজেদের রুমে চলে যা। ছোটো মা অবন্তীকে নিয়ে ওনার রুমে চলে যায়। আমি চন্দ্রিকে বললাম মায়াকে আমাদের রুমে নিয়ে আসতে। প্রায় ঘন্টাখানেক পর দরজায় ঠকঠক শব্দ। মায়া শক্ত করে আমায় হাত জড়িয়ে ধরল। কে? আমি, তোমার আব্বু। মায়া আশ্বস্ত হলো, হাতটা কিছুটা হালকা করলো। চন্দ্রিমা উঠে দরজা খুলে দিল। কিছু বলবেন? খুব বেশি ভয় পেয়েছো? হঠাৎ করে সামনে চলে আসে তো তাই। অধরার কী অবস্থা? ও রাদিয়ার সাথে আছে, পড়ে গিয়ে মাথায় একটু আঘাত পেয়েছে। তোমাকে দেখতে আসলাম, কী অবস্থা এখন? আচ্ছা ঘুমিয়ে পড়ো, আপনার সাথে আমার একটু কথা আছে, বাইরে একটু দাঁড়ান, আমি আসছি। মায়া শক্ত করে আমায় টেনে দিল। ভাইয়া যেও না প্লিজ, আমি তো রুমেই সামনেই আছি। তাছাড়া তোমার ভাবি তো আছে। আমার নিজেরই তো ভয় হচ্ছে, তুমি আর সাহস জোগাও। শুধু কিছুক্ষণের তো ব্যাপার, আমি আসছি। ওদের রুমে রেখে আমি বেরিয়ে আসলাম। আব্বু রুমের সামনে দাঁড়িয়ে আছেন। কি কথা আছে বলো? আপনাদের বাসা থেকে কি গত কিছুদিনের মধ্যে কিছু জিনিস চুরি হয়েছে? কই না তো। কেন? আমি জানি আজ যে এসেছিল সে ভূত না, কারণ গত দুদিন আগেও আমি একজনকে রাতের আধারে পালিয়ে যেতে দেখেছি এই বাসা থেকে। তাকে ধরতে পারেনি, তার আগে পালিয়ে যায়। বাসার সবাইকে একটু সাবধানে থাকতে বলেন। বাসায় মেয়ে মানুষ আছে? আচ্ছা। আব্বু চলে গেল তখন পিছন থেকে বললাম, কাকে বেশি ভালোবাসেন, আম্মু নাকি ছোটো মা? আব্বু স্থির হয়ে গেল, পিছন ফিরে জিজ্ঞাসা করলো, হঠাৎ এই প্রশ্ন? জানতে ইচ্ছে হলো। তোমার আম্মু ছিল আমার ভালোবাসা, আর তোমার ছোটো মা হচ্ছে আমার দায়িত্ব। ঠিক বুঝলাম না। চা খাবে এত রাতে? কে বানাবে? আমি খুব সুন্দর চা বানাতে পারি, তোমার আম্মুর থেকে শিখেছি। রুমে ওরা একা বসে আছে, ভয় করবে? করবে না, আমরা তো ড্রয়িং রুমেই থাকবো। রান্নাঘরে আব্বু চা বানাচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। তোমার আম্মু আমায় চা জ্বালাতো, দুই একদিন পর পর ওর মাথা ব্যথা হতো, তখন আমায় চা বানিয়ে ওকে দিতে হতো। আম্মুর মাইগ্রেশন ছিল, জানতাম না। বোকা ছেলে, এটা মাইগ্রেন না। তাহলে? সরাসরি যদি বলতো চা বানিয়ে দিতে, তাহলে তো দিতাম না। তাই ছলনায় আশ্রয় নিত। তোমার আম্মু অনেক ছেলে মানুষই করতো। লোকটা আম্মুকে সত্যি অনেক ভালোবাসতো। কথাগুলো বলতে ওনার মুখে হাসি যেন কেউ লেপে দিয়েছে। এক কাপ চা আমার দিকে এগিয়ে দিল। এই নাও, খেয়ে দেখো কেমন লাগছে। চায়ে চুমুক দিলাম। আম্মুর হাতের চা হঠাৎ মনে পড়ে গেল। ছেলেরা পৃথিবীর সব কিছু ভুললে মায়ের হাতের রান্নার স্বাদ ভুলতে পারে না, চা হোক বা বিরিয়ানি। এখন মনে হচ্ছে আম্মু আপনাকে খুব যত্নে চা বানানো শিখেছে। শুধু চা নয়, আমাকে রান্নাও শিখেছিল। বাসায় কখনো রান্না করিনি, তাই হয়তো এতদিন ভুলে গেছি। তবে তোমার মায়ের সাথে থাকলে সপ্তাহে একদিন রান্না করতেই হতো। তাহলে তো ভালোই হয়েছে, আপনাকে তো আর রান্না করতে হচ্ছে না। সেই রান্না আবেগ, অনুভূতি, ভালোবাসায় ছিল, যা এই চার দেওয়ালে রাজার বেশে বসে থাকায় নেই। আমার নানু বাড়ি কোথায়? 2 গ্রাম পরে। আমি কখনো সেখানে যাইনি, তবে 2-3 বছর আগে শুনেছি ওই বাড়ির আর কেউ বেঁচে নেই। তাদের একমাত্র মেয়ে ছিল তোমার আম্মু, তাদের আর কোনো সন্তান ছিল না। ছোটো মার বাবার বাসা কোথায়? তোমার ছোটো মা তোমার দাদুর বন্ধুর মেয়ে। ও আচ্ছা। ছোটো মার আর কোনো ভাই বোন নেই? ওরা 3 ভাই বোন, 2জন ভাই আর তোমার ছোটো মা। ছোটো মার 2 ভাই? তবে ছোটো মা আমায় মিথ্যে কেন বললো? অন্যজনের কথা কেন গোপন করলো? আচ্ছা আব্বু, আমি তো এখন ছোট নেই, আপনি প্লিজ বলবেন ঠিক কী হয়েছিল? আম্মু এবং ছোটো মা দুজনের বিষয়ে আমি জানতে চাই। আব্বু মাথা নিচু করে নিজের চায়ের কাপের দিকে তাকিয়ে রইল। ছোটো মা গার্লস স্কুলে একসাথে পড়তেন, তাদের বন্ধুত্ব স্কুল জীবন থেকে। এরপর ওরা যখন কলেজে ভর্তি হয়, তখন ওদের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। তোমার ছোটো মার সাথে
আগে থেকে পরিচয় ছিল। ও মাঝে মাঝে ওর আব্বুর সাথে আমাদের বাসায় আসতো। ইন্টার দ্বিতীয় বর্ষে তোমার আম্মুর সাথে আমার বন্ধুত্বের বাইরে নতুন করে ভালোবাসার সম্পর্ক শুরু হয়। এটা আমাদের দুজনের মাঝে থাকতো। তোমার আম্মু বা আমি কেউ তোমার ছোটো মাকে জানায়নি। পরীক্ষা শেষ, রেজাল্ট হলো। এরপর আমরা তিনজনে ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। সব ঠিকঠাক চলছিল। বাহ, ভালো তো। তাহলে হঠাৎ কী হলো? অনার্স দ্বিতীয় বর্ষে আমরা বিয়ে করি। ছোটো মা আর আম্মু যেহেতু বান্ধবী, তবে তারা একসাথেই ছিল। ছোটো মা তাহলে তো আপনাদের বিষয়ে সব জানতো? না, ও কিছুই জানতো না। তোমার ছোটো মা ওর এক আত্মীয়ের বাসায় ছিল, আর তোমার আম্মু ছিল হোস্টেলে, তাই এই বিষয়ে ওর অজানা ছিল। এতদিন পর আপনারা ওনার আশেপাশ থেকে নতুন একটা সম্পর্ক করলেন, উনি কিছুই বুঝতে পারলো না? আমরা তিনজন যখন একসাথে ছিলাম তখন তোমার ছোটো মার সাথে বেশি কথা বলতাম। এটা তোমার আম্মুর পরামর্শেই। আমাদের দুজনের মাঝে তখন খুব চোখাচোখি হতো। ও আচ্ছা, এরপর? অনার্স ফাইনাল ইয়ারে তুমি আর সুনয়না গর্ভে আসো। তুমি কি সুনয়নার ব্যাপারে জানো? খুব বেশি জানি না, তবে কিছুটা জানি। ও আচ্ছা। তখন তোমার ছোটো মা বিষয়টি জানতে পারে। আমি জানতাম না ও আমায় ভালোবাসতো, এবং এটাও জানতাম না তোমার দাদু আর ওর আব্বু নিজেদের সম্পর্ক মজবুত করতে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল। কিন্তু তোমার ছোটো মা সবটা জানতো, না জানিয়ে বিয়ে ঠিক করে রেখেছিল। সেই সময় এমনটাই হতো ম্যাক্সিমাম। এরপর বাসায় অনেক ঝামেলা হলো। আমি বাসা ছেড়ে একেবারে শহরে চলে যাই। তুমি আমায় নাকি চ্যাম ছিলে। অনার্স শেষ হতে না হতে আমি মোটামুটি ভালো একটা জব পেয়ে যাই। তাহলে আপনি আবার এখানে ফিরে আসলেন কেন? তখন তোমার বয়স 3-4 হবে। তোমাদের আম্মুকে নিয়ে এই বাসায় এসেছিলাম তোমার মেজো চাচুর বিয়েতে। সেই সময়টা আমার গুছিয়ে নেওয়া জীবনটা এলোমেলো করে দেয়। কেন? যেদিন আমরা আসি তার পরের দিন তোমার ছোটো মার পুরো পরিবার আমাদের বাসায় আসে। ওর একজন বড় ভাই ছিল, কিছুটা সাইকো টাইপের। উনি এসে তোমার দাদুর সাথে বিভিন্নভাবে ঝামেলা বাড়াতে থাকেন। ওনার দুর্বল পয়েন্ট ছিল তোমার ছোটো মা। ওকে উনি নিজের থেকে বেশি ভালোবাসতেন। আমায় না পেয়ে নাকি অনেকটা পাগল প্রায় হয়ে যায়। সেদিন তোমার দাদু আর ওনার মাঝে একটু হাতাহাতি হয়, যার ফলে ওনার মাথায় বড় একটা আঘাত লাগে। আপনার জীবন তো ফিল্মি জীবন নাটকের থেকে অনেক বেশি নাটকীয় হয়। তারপর কি হলো? মেজর বিয়ের পর দিন আমরা চলে আসব, তার আগে ওই দিন রাতে ওই সাইকো আবার বাসায় আসে। এসে তোমার দাদুকে পুলিশের ভয় দেখায়। সেই সময় মানুষ পুলিশকে প্রচুর ভয় পেত। জেলে যাওয়ার ফলে উনি তোমার গলায় ছুরি ধরে। তোমার আম্মুকে অপশান দিয়েছিল স্বামী আর সন্তানের মাঝে একজনকে বেছে নিতে। পুলিশের ভয়, অথচ আমায় খুন করতে প্রস্তুত ছিল। যদি তোমার আম্মু আমায় বেছে নিত তবে তো ওনাকে জেলে যেতেই হতো। তাই ওনার বক্তব্য ছিল, জেলে যদি যেতেই হয় তবে থাক। বুঝতে পারছি, কিন্তু সুনয়নায় কী হয়েছিল? সুনয়নার বিষয়ে ঠিক জানি না। ওই রাতে তোমার আম্মু তোমায় আর সুনয়নাকে নিয়ে হাসপাতালে যায়। আমি এতটাই বাজেভাবে বন্দি হয়েছিলাম যে তোমায় নিতে হাসপাতালেও যেতে পারেনি। নিজেকে সেই সময় পৃথিবীর সবথেকে নিকৃষ্ট পিতা মনে হচ্ছিল। তোমার ছোটো চাচু তোমাদের সাথে গিয়েছিল হাসপাতালে। সেখানে নাকি তোমার নানু এসে তোমার আম্মুকে বাসায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও যেতে রাজি না হয় সুনয়নাকে নিয়ে চলে গেছে। তাহলে তো সুনয়নার সুস্থ থাকার কথা। শুনেছিলাম ওই রাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়। পরে তোমার আম্মু নাকি কল করে বলেছে সুনয়না মারা গেছে। পৃথিবীর এক অভাগা মা ওই রাতে তোমার আম্মু নিজের জীবনদশায় সবথেকে কষ্টদায়ক সময় কাটিয়েছে। কিন্তু তোমার আম্মু প্রচুর জেদি ছিলেন, যার কিছু কিছু বিষয় তোমার মাঝেই দেখতে পাই মাঝে মাঝে। এত সুন্দর করে ফিল্মি স্টাইলে আমার জীবন ধ্বংস হয়েছিল। আব্বু দু চোখের পানি। আমি পকেট থেকে চেনটা বের করে দেখালাম। এটা কি আপনি চেনেন? হ্যাঁ, চিনব না কেন? এটা তো ইন্টার থাকতে বানিয়েছিলাম। আমার কাছেইও আছে। 5টা বানানো হয়েছে। কে কে 5 জন? আমি, তোমার ছোটো মা এবং ওর সাইকো ভাই, তোমার আম্মু আর তোমার আম্মুর একজন বান্ধবী। আমার আর ছোটো মারটা একসাথে রাখা আছে। ছোটো মাকে জিজ্ঞাসা করায় উনি ওনার সাইকো ভাইয়ের কথা না বললেন কেন? উনি তো বলেন ওনার শুধু একজন ভাই। সেই সাইকোর মতো ভাইটা মারা গেছে আজ বেশ কিছু বছর হলো। তখন আরও ছোট ছিল। আপনাদের জীবনের গল্প নিয়ে উপন্যাস লেখা হলেও নিঃসন্দেহে আপনাদের জীবন উপন্যাস অ্যাওয়ার্ড পেত। ওই যে বললাম না, জীবনে কিছু সময় নাটকের থেকে বেশি নাটকীয় হয়। রাত অনেক হলো, ঘুমাতে যান। তুমি কি আরসকে ছাড়াতে পারবে? যদি আপনারা সাহায্য করেন হয়তো পারবো। কোনো সাহায্যের প্রয়োজন
হলে আমায় বলবে। আচ্ছা। আব্বু রুমে যাচ্ছে। আব্বু এতক্ষণ যা বললো সেগুলো আমি ডায়েরি থেকেই জেনেছি। তবে কিছু বিষয় জানা গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো হয়তো আব্বুকে জিজ্ঞাসা করে জানতে হবে। রুমে আসলাম। মায়া চন্দ্রিমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। মায়া কখন ঘুমালো? একটু আগে। তুমি ঘুমাওনি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। চন্দ্রিমা মায়াকে ঠিক করে শুইয়ে দিয়ে আমার বুকে মাথা রাখলো। মায়া আপু এতক্ষণ ওই লোকটার ব্যাপারে কথা বলছিল। কোন লোকটা? ওই যে ভূত। কি বলল? উনি নাকি হাতে ছুরি নিয়ে মায়াকে মারতে আসলো। লোকটা অবন্তীকে সরে যেতে বলছিল। কি বলছে এসব? আমার মনে হয় লোকটা মায়া আপুকে টার্গেট করে এসেছিল। এই নতুন এলাকায় মায়াকে কেন কেউ টার্গেট করবে? তাছাড়া ওকে তো কেউ চেনে না এখানে, তাই না? আমি ঠিক জানি না, তবে এটা শোনার পর থেকে আমার খুব ভয় হচ্ছে। ঘুমানোর চোখ বুঝলেই মনে হচ্ছে কেউ আসছে রুমে। তুমি ঘুমিয়ে পড়ো। চন্দ্রিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু ভাবনা তো কিছুটা রেস্ট থেকেই যায়। সত্যি যদি এমন কিছু হয়ে থাকে, তবে লোকটা এমন কেউ যে অবন্তীর কাছে বা পরিচিত, তাহলে মায়াকে কেন আক্রমণ করবে? তাই আর ঘুমানো হলো না। সারা রাত যত সব চিন্তাতে কেটে গেল। এখন শেষ রাত। চারদিকে একটু একটু করে আলো ফুটতে শুরু করেছে। ফেসবুকটা হাতে নিয়ে গেলাম। এই সময় অবন্তী অনলাইনে। তুমি ঘুমাওনি? প্রায় 2 মিনিট পর রিপ্লাই আসলো। ঘুমিয়েছিলাম ভাইয়া, কিছুক্ষণ হলো ঘুম ভাঙলো। তুমি ঘুমাওনি? ঘুম আসলো না, তাই দেখেছিলাম। ও আচ্ছা, হাঁটতে যাবে বাইরে এই সকাল সকাল? হ্যাঁ, ভোরের হাওয়াটা অনেক সুন্দর, ফ্রেশ তাজা বাতাস। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আসছি। ভাবি কি ঘুমাচ্ছে? হ্যাঁ। মায়াপু ঘুমাচ্ছে? হ্যাঁ, দুজনে ঘুমাচ্ছে। আচ্ছা আসো, আমি ড্রয়িং রুমে আছি, তাড়াতাড়ি আসবা, আমার কিন্তু ভয় করবে। ফ্রেশ হয়ে বের হয়ে আসলাম। ভেবেছিলাম এত ভোরে মানুষ এখনও ঘুম থেকে উঠেনি, কিন্তু রাস্তায় অনেক লোকের সমাগম দেখে আমার ধারণা বদলে গেল। এত মানুষ হাঁটতে আসে সকালে? হ্যাঁ, এনাদের মাঝে বেশিরভাগ মানুষ ডায়াবেটিস রোগের শিকার। ও আচ্ছা। অবন্তী, কাল যে লোকটা তোমাদের বাসায় এসেছিল তাকে তুমি কি চিনতে পেরেছিলি? অবন্তী থেমে গেল। এরপর কিছুক্ষণ ভাবলো। না ভাইয়া, আমি চিনিনি, তবে লোকটা আমায় চিনতো, আমার নাম জানতো। কারণ লোকটা তোমার আশেপাশের কেউ। তোমার আশেপাশের? হ্যাঁ। তুমি তোমার একজন মামার কথা বলেছিলে, আমায় মনে আছে, যে তোমার আম্মুকে খুব ভালোবাসতো। হ্যাঁ। চন্দ্রিমা কি ওনার মেয়ে? সেটা তো ঠিক জানি না ভাইয়া। আমি ছোট থেকে জেনে এসেছি ও আমার মামাতো বোন, কিন্তু কোন মামার মেয়ে সেটা জানি না। কখনো জিজ্ঞাসাও করা হয়নি। ও আচ্ছা, তোমার ওই মামা নাকি মারা গেছে? সেটাও আমি জানি না, কিন্তু তোমায় কে বললো? গত রাতে আব্বু বললো। ও আচ্ছা। ভাইয়া এদিকে চলো, সকালে এখানে অনেক সুন্দর চা পাওয়া যায়। আগে চন্দ্রিমা আমি লুকিয়ে লুকিয়ে হাঁটতে বের হতাম সকাল সকাল। লুকিয়ে কেন? দাদু বের হতে দিত না। চলো, চা খাবে? সূর্যের আলোর পরিমাণ একটু বাড়তে আমরা বাসায় ফিরে আসি। ততক্ষণ বাসার সবাই জেগে গেছে। অধরা সোফায় বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। কী অবস্থা এখন তোমার? অধরা আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার প্রচণ্ড ভয় করছে এখন। ভূত কি আবার আসবে? আসলেও তোমার কোনো ক্ষতি করবে না। কেন? কারণ তুমি নিজেই তো পেতনির মতো দেখতে। ভূত নিজেই না ভয় পেয়ে যাবে। অধরার কান্নার শব্দ বেড়ে গেল। পাগলি মেয়ে, মজা করলাম। চন্দ্রিমা আমাদের সামনে দাঁড়িয়েছে, কিছু বলবে জন্য হয়তো মনস্থির করছে, কিন্তু আমি ইশারায় কিছু বলতে নিষেধ করলাম। আচ্ছা তুমি এখন নাস্তা করো কেমন? আমি শুধু একটু শুয়ে পড়ব। এখন শুবে কেন? রাত ভূত তাড়াইছি না, তাই দিনে ঘুমাবো। অধরাকে রেখে রুমে চলে আসলাম। মায়া ফোনে মনে হয় রাজের সাথে কথা বলছে। মায়াকে ইঙ্গিতে নিষেধ করলাম গত রাতের ঘটনা রাজকে যেন না বলে। শুধু শুধু ছেলেটাকে চিন্তা করবে। চন্দ্রিমা আমার পিছনে পিছনে রুমে আসলো। মায়ের কথা শেষ না হতে মায়াকে নাস্তা করার জন্য বাইরে পাঠিয়ে দিল। কোথায় গিয়েছে তুমি? বাইরে হাঁটতে। কে ছিল সাথে? অধরা। অধরা কেন থাকবে? অবন্তী ছিল। অবন্তীর সাথে, অধরার সাথে এত ক্লোজ হয়ে বসে কেন সান্ত্বনা দিতে হবে শুনি? ও তো তোমার বোন না, তাই না? সেটা তো ওর মনেই থাকে না। তোমায় নিষেধ করছি না ওর কাছে না যেতে? গত রাতে ওর সাথে এমন একটা বাজে ঘটনা ঘটে গেল, আমি ওকে সান্ত্বনা দিব না? ওর শরীরের ব্যাপারে জিজ্ঞাসা করবো না? চন্দ্রিমা এতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে সাপের মতো ফোঁসফোঁস করছিল আর কথা বলছিল, কিন্তু এবার আমার কাছে এসে গলা চেপে ধরলো। ওর শরীর স্বাস্থ্য জিজ্ঞাসা করার জন্য বাসায় অনেক মানুষ আসছে। তোমার ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করতে হবে না, বুঝতে পেরেছো? মেরে ফেলবো নাকি? আমার গলা থেকে হাত সরালে, দরকার পড়লে তাই করব, তবুও কারো পাশে যেন না দেখে। থাক বাবা, পৃথিবীতে এত তাড়াতাড়ি যেতে যাচ্ছি না। আমি এখন একটু ঘুমাবো। আর কিছু বলবো না? শুধু এটাই বলছি যে সেটা মনে রাখলেই হবে। সকালে রোদ থাকলেও সারাদিন আকাশটা কিছুটা মেঘলা ছিল। এখন বিকেল। মেঘলা দিনের বিকেলগুলো অসম্ভব সুন্দর মনে হয়। মনোরম একটা পরিবেশ পাওয়া যায়। চন্দ্রিমাকে চা বানিয়ে ছাদে নিয়ে আসতে বলে আমি ছাদে চলে আসলাম। কিছুটা সময় পর ছোটো মার চায়ের কাপ হাতে ছাদে আসলো। এই নাও তোমার চা। আপনি চা নিয়ে আসলেন কেন? চন্দ্রিমা কোথায়? ও আসছিল, আমি ওর থেকে নিয়ে আসলাম। তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? তোমরা ফিরে যাবে কবে? কোথায়? ঢাকায়। আরশের মামলা পুনরায় তদন্ত শেষ করে ওকে বাসায় নিয়ে এসে সেটার প্রয়োজন নেই। আরও যেখানে আছে সেখানেই থাক, সেখানেই ও ভালো আছে। ও আচ্ছা, ঠিক আছে, তবে
তোমরা আগামীকাল রওনা দিতে পারি, তবে সত্যি করে একটা কথা বলতে হবে। কী কথা? চন্দ্রিমার বাবা মা বেঁচে আছে? কিছুক্ষণ নিশ্চুপ থেকে উত্তর দিল, বাবার কথা জানি না, তবে মা বেঁচে আছে। আমি ওনার সাথে দেখা করতে চাই। কেন? আমার শাশুড়ি, আমি দেখা করতে পারি। তাছাড়া চন্দ্রিমার তো ইচ্ছে থাকতেই পারে ওর আম্মুর সাথে দেখা করা। আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা বলে দিব, গিয়ে দেখা করে আসবা। ছোটো মা চলে যায়। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, কয়দিন পর পর রাতের আধারে আপনার সাথে যে দেখা করতে আসে সে কে? আপনার অতি আপন কেউ? আমার কথায় ছোটো মা থ হয়ে দাঁড়িয়ে এলো। কি বলছো তুমি? আমার সাথে কে দেখা করতে আসে? আপনি দেখি ঘাবড়ে গেছেন। আমি তো মজা করলাম। এমন মজা আমার একদম পছন্দ না। পরের দিন ছোটো মার দেওয়া ঠিকানায় চন্দ্রিমার মার সাথে দেখা করি। আমি ভেবেছিলাম হয়তো সেখানে কিছু না কিছু তথ্য পাবো, কারণ আমার মনে হচ্ছিল এই সব কিছুর সাথে চন্দ্রিমার পরিবারের একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু সেখানে গিয়ে চন্দ্রিমার মার সাথে কথা বলার পর আমার ধারণা বদলে গেল। সেখান থেকে সোজা আরশের সাথে দেখা করতে গেলাম। আরশের থেকে সেদিন যেটুকু ঘটনা ওর মনে আছে সেটুকুই শুনলাম। এখন বিকেল ও সন্ধ্যার মাঝে একটা সময় রাজের বন্ধুকে নিয়ে সে ছোট্ট কুঠুরি ঘরে বসে আছি যেখান থেকে আরশকে গ্রেপ্তার করা হয়েছিল। স্যার, কি গন্ধ ঘরটায়! এটা কখনো নেশা করার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, আমাদের মামলায় যে উকিল, উনি কি ভালো? আপনি বোঝাতে চাইছেন ওনার প্রেজেন্টেশন কি গোছানো? আপনার কথা মতো নতুন একজন উকিল ঠিক করছি। ওনার অতীত রেকর্ড চেক করা তো নেই। ওনাকে যা শিখিয়ে দেওয়া হবে উনি শুধু সেগুলো গুছিয়ে প্রেজেন্ট করতে পারলেই হবে। আমরা জিতে যাব। এটুকু তো পারবেন, নয়তো উকিল কিসের? আগামী সপ্তাহে মামলা শুনানি, তাই না স্যার? হ্যাঁ, হয়তো এর মাঝেই তোমায় আরেকটু জ্বালাবো। সমস্যা নেই স্যার, আমি সবসময় প্রস্তুত থাকবো। রাতে শুয়ে শুনানির দিনে চিন্তা করছি। টিকিট কেটেছো? ছোটো মার কথা শুনে মাথা তুলে তাকালাম। ছোটো মা দরজায় দাঁড়িয়ে আছে। আসলো, কবে যাচ্ছ? এখনও ঠিক করা হয়নি। কেন? তোমায় যে বললাম আজ চলে যেতে। যে কাজটা শুরু করছে সেটা শেষ না করে কিভাবে যাই বলুন? কী কাজ শুরু করছে? আর হয়তো আবার নতুন করে মুক্ত বাতাসের শ্বাস নেওয়ার স্বপ্ন দেখছে। ওর স্বপ্নটা আর নষ্ট হতে দিব না। আমি তোমায় বলছি না ওকে বের করতে হবে না। ও যেখানেই আছে সেখানেই অনেক ভালো আছে। তার আগে আপনি আমায় বলুন তো, একজন মা হয়ে কীভাবে ছেলের মুক্তির পথে বাধা হচ্ছেন? সেটা অবশ্য আমি তোমাকে বলবো না। আমার ছেলেকে আমি বের করব কি না সেটা আমার ব্যাপার। তাহলে আপনারও এটা জানা উচিত আমার ছোটো ভাইকে আমি বের করাবই, সেটা যেভাবেই হোক। তোমার আমুর মতো জিত তোমার, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি হলে তবে তোমার ভালো হবে না। ছোটো মা চলে গেল। দেখতে দেখতে শুনানির তারিখও চলে আসলো। এর মাঝে আরশের কথায় কয়েকজনের সাথে দেখা করলাম। কিছু মানুষ শহরের বাইরে থাকায় তাদের সাথে দেখা হলো না। আজ শুনানি। প্রথম পাবলিক প্রসিকিউটর বলতে শুরু করলেন, মাননীয় বিচারক, একটা মামলা যেটা রায় অনেক দিন আগেই হয়ে গেছে সেটা আবার পুনরায় আপিল করা, তদন্ত করার কী আছে? আসামি তো সেই সময় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল। ক্রিমিনাল লয়ার, সেই সময় কি আসামির পক্ষে কোনো উকিল ছিল? ছিল না। যখন তার হয়ে কথা বলার মতো কোনো উকিল ছিল না, তখন সেখানে মিথ্যা অপবাদ স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তার পরিবার কেন কোনো লয়ার ঠিক করেননি? কারণ তারা জানতো তাদের ছেলে অপরাধী। মাননীয় বিচারক, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিচারক, আপনারা নিজেদের মতে বাকবিতণ্ডায় সময় নষ্ট না করে নিজ নিজ সাক্ষ্য প্রমাণ প্রদান করুন। পাবলিক প্রসিকিউটর আরশের কাছে গিয়ে সেই সময়ের অবস্থার কথা জানতে চাইল। আপনি সেই সময় রোজ নেশা করতেন, তাই তো? হ্যাঁ। অতিরিক্ত নেশা করার জন্য আপনাকে একবার রিহাবে পাঠানো হয়েছিল, এটা কি ঠিক? হ্যাঁ। মাননীয় বিচারক, উনি মাত্রাতিরিক্ত নেশা করার কারণে তার পরিবার তাকে রিহাবে পাঠায়। সেখান থেকে এসে কিছুদিন স্বাভাবিক চললেও এরপর থেকে আবার সেই নেশার জগতে পা বাড়ায়। আমরা সকলেই জানি নেশার ঘরে মানুষের ব্রেন ঠিকমতো কাজ করে না, তাই সে নেশার ঘরে মেয়েটাকে তুলে এনে শ্লীলতাহানি করার জন্য এবং হত্যা করে। পরে তাকে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তখন তার নেশা কেটে যায় এবং নেশা অবস্থায় করা তার অপকর্মের কথা ভুলে যায়। আরশ, এমন কিছুই হয়নি ক্রিমিনাল লয়ার। আচ্ছা, আপনার সব কথাগুলো মেনে নিলাম। এখন আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন দয়া করে। প্রথম প্রশ্ন, যে জায়গায় খুন হওয়া হয় তার আশেপাশে প্রায় 3 কিলোমিটারের মাঝে কোনো বাসা নেই, না মানুষ চলাচল করার মতো কোনো রাস্তা আছে, একটা নদীর কিনারায় যেখানে সন্ধ্যার পর নেশাখোর মানুষ ছাড়া পাওয়া যায় না। তবে ও মেয়েটা ওখানে কিভাবে আসলো? সে মেয়েকে তুলে নিয়ে আসছে। দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন নেশা অবস্থায় তার সেন্স কাজ করেনি, তাই সে মেয়েকে তুলে এনে শ্লীলতাহানি করার চেষ্টা করার পর হত্যা করেছে। আপনি কি জানেন এই মেয়ের বাসা সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে? হ্যাঁ তো মাননীয় বিচারক, খুব সাধারণ একটা বিষয় খেয়াল করুন। আমি জানি না আমার প্রতিপক্ষ বন্ধুর মাথা ঠিকমতো কাজ করছেন কি না। ওনার বক্তব্য, আরশ সাহেব নেশায় মাতাল হয়ে নিজের সেন্স হারিয়ে মেয়েটাকে হত্যা করেছেন, কিন্তু মামলা হবার পর তার একটা সেন্স একটা কাজ করেছিল জন্য নেশা প্রায় 10 কিলোমিটার পথ গিয়ে মেয়েটাকে
সেখানে হত্যা না করে আবার সেখানে থেকে তুলে তার জায়গায় নিয়ে এসে খুন করেছে। আচ্ছা ঠিক আছে, সেটা মেনে নিলাম, কিন্তু এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় মেয়েটাকে নিজেকে বাঁচানোর কি একটু চেষ্টা করলো না? কেন চেষ্টা করেনি? অবশ্যই চেষ্টা করছে, কিন্তু আপনার ক্লায়েন্ট তাকে সফল হতে দেয়নি। আমরা সাধারণত নিজেকে কারো কাছ থেকে বাঁচার প্রতিপক্ষকে আঘাত করার চেষ্টা করি, যাতে সে ব্যথা পায় এবং আমরা পালাতে পারি, সেফ জোনে যেতে পারি। কিন্তু পুলিশ আইডেন্টিফিকেশনে সেই সময় আরশ সাহেবের শরীরে কোনো ক্ষতও ছিল না, আর না তার পোশাকে কোনো টানা হেঁচড়ার চিহ্ন ছিল। বিচারক, এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? কারণ আইডেন্টিটি তো শরীরে হয়, পোশাকে নয়। সেই সময় যে অফিসের দায়িত্বে ছিলেন, এটা তার বক্তব্য, তার ট্রান্সফার করা হয়, কিন্তু আমরা আজ তাকে এখানে এনেছি। অফিসে এসে উকিলের বক্তব্য সয়াত্তিত করে। মামলা প্রায় আমাদের দিকে। ক্রিমিনাল লয়ার, আমার শেষ প্রশ্ন। আপনি বললেন শ্লীলতাহানির জন্য নিয়ে আসা হয়, কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে হয়তো আপনি দেখেননি মেয়েটার প্রাইভেট পার্সে কোনো প্রকার সেরকম সিমটম পাওয়া যায়নি। হতে পারে সে নিজেকে বাঁচাতে চেষ্টা করে বিরক্ত হয়ে হত্যা করে দেয়। তার নিজেকে বাঁচানোর চেষ্টা করার উত্তর আমি আপনাকে একটু আগেই দিয়েছিলাম। পাবলিক প্রসিকিউটর আরশের দিকে যায়। আপনি সেদিন রাতে কী কী নেশাজাত দ্রব্য সেবন করেছেন মনে আছে কি? তেমন কিছু। রিয়ার সাথে ঘুমের ওষুধ ছিল। মাননীয় বিচারক, ওই মেয়ের পোস্টমর্টম রিপোর্টে তার রক্তে অতিরিক্ত পরিমাণ ঘুমের ওষুধ এবং এক ধরনের বিষাক্ত ড্রাগস পাওয়া যায়, যা ইনসুলিন দিয়ে পুশ করা হয়। 5 mm এর বেশি কোনো সাধারণ মানুষ শরীরে পুশ করা হয়, তবে সে কিছুক্ষণ পরেই মারা যাবে। রোজ সেবন করা মানুষ এই ড্রাগস সর্বোচ্চ 15 mm পর্যন্ত নিতে পারে। এটা এতটাই ভয়ানক যে ঘুমের মধ্যে আরশ সাহেবের প্যাকেটে ছিল প্রায় 25টার মতো। এখন আমার প্রতিদেহ মহোদয় কী বলবেন? এখন কি বলবেন? আপনার ক্লায়েন্ট নিরাপদ? আমার কাছে একটা ড্রাগস ইনফরমেশান ছিল, যার ফলে এই বিষয়টা নিয়ে আমি কোনো রিসার্চ করিনি। আমার লইয়া আমার দিকে তাকিয়ে আছে। সেদিন বিচারক 10 দিনের জন্য সময় দেন, কিন্তু আরশ বিয়ার আর ঘুমের ওষুধ একসাথে খেয়েছেন। মেয়েটাকে প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তারপর সুযোগ বুঝে ড্রাগস পুশ করা হয়েছে। কোর্ট থেকে বের হয়ে রফির বন্ধুর সাথে দেখা করলাম। তুমি কি ড্রাগস সম্পর্কে কিছু জানো? আসলে স্যার, এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না। যে কোনো কায়দা করে বাইরের দেশ থেকে নিয়ে এসেছে যে এই কাজটা করেছে। এখন কি করা যায়? কে হতে পারে আসামি? ঠান্ডা মাথায় চিন্তা করুন। তবে আমার মনে হয় আপাতত হত্যাকারী না খুঁজে আপনার ভাইকে নিরপরাধ প্রমাণ করা জরুরি। আগে ওনাকে ছাড়িয়ে নেন, তারপর হত্যাকারীকে খোঁজা যাবে। সবাই কোর্টে উপস্থিত ছিল। আপনি কেন বসেছিলেন? আপনার মনে কি বিন্দুমাত্র মায়াদয়া নেই? বাসায় ফিরে দাদুর রুমে এসে দাদুকে কথাগুলো বললাম। আমি গিয়ে কী করব? তোমরা সবাই তো সেখানে ছিলে। শুনেছিলাম আপনার আদরে আরশকে বিগড়ে দিয়েছেন। বিশ্বাস করুন, ও বের হয়ে সবথেকে বেশি ঘৃণা আপনাকে করবে। তুমি তো ঘৃণা করোই, এর থেকে না হয় আরশও করবে। ঘৃণা আমি? সেটা আপনাকে? হা হা, অসম্ভব। এমন কিছু কখনো কল্পনা করবেন না। আপনি মানুষটা আমার জীবনের সব থেকে নিকৃষ্টতর মানুষ, যে ঘৃণা আরও অযোগ্য। শুধুমাত্র রক্তের সম্পর্কের জন্য কথা বলতে না চেয়েও কথা বলি। নয়তো যেদিন সবটা শুনেছি, ওই দিনে আপনার জন্য পৃথিবীর আলো বাতাস নিষিদ্ধ করে দিতাম। তবে 10 দিন পর দ্বিতীয় শুনানি, ওই দিন যেন আপনাকে দেখতে চাই। আমি চাই না এরপর কোনো পরিবারে বিন্দুমাত্র কোনো বিভেদ থাকুক। রুমে চলে আসলাম। সাধারণত কোনো বিষয় নিয়ে আমরা যখন খুব নিশ্চিন্ত থাকি, আমাদের মস্তিষ্ক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক সেই সময় আমাদের এমন কাউকে প্রয়োজন পড়ে, যাকে আমার ইচ্ছা অনুযায়ী কিছু কথা শুনিয়ে দিতে পারি। এতে যে খুব বেশি উপকার হয় তেমন কিছু না, সাময়িক একটু পৈশাচিক শান্তি পাওয়া যায়। একটু আগেই সেটাই হলো। 2 হাতে মাথা চেপে বসে আছি। চন্দ্রিমা রুমে কখন আসছে সেটা খেয়াল করিনি। এভাবে বসে আছো কেন? মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। আরশ ভাইয়াকে নিয়ে তুমি বেশি চিন্তিত করছো তো, তাই এমনটা হচ্ছে। কথাগুলো বলতে বলতে চন্দ্রিমার মাথা টিপে দিতে লাগলাম। আমি শক্ত করে চন্দ্রিমার কোমরে জড়িয়ে ধরে আমার মাথা সেখানে চেপে ধরলাম। তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিছুটা আরাম হবে। চন্দ্রিমা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মাঝে একটু করে চুল টানছে। অদ্ভুত এক প্রশান্তি কিছুটা কমলো। হ্যাঁ, কমছে ধীরে ধীরে। তোমার একটা কথা বলি। কী কথা? আম্মুর চেনটা কি মায়া আপুকে দিয়েছে? আন্টির চেনটা অবন্তী নিয়েছে আজ। হ্যাঁ তো, তোমার কাছে তো একই রকমের একটা চেন আছে, ওটা আমায় দিবে? তোমার বালিশের নিচে আছে, নিয়ে নাও। চন্দ্রিমা তাৎক্ষণিক বালিশের নিচ হতে চেনটা বের করলো। তুমি পরিয়ে দিবে নাকি আমি পরবো? তুমি নিজেই পরো। আমি এতক্ষণ চোখ বন্ধ করে কথাগুলো বললাম, কিন্তু হঠাৎ চন্দ্রিমা বলল, এই চেনটা একটা পাথর কম আছে। চন্দ্রিমার কথা শুনে চোখ খুললাম। কি বলছো এসব? চেনের মাঝে আবার পাথর কোথায় পেলে?
তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। চন্দ্রিমা দৌড়ে বাইরে গেল। একটু পর আবার অবন্তীকে নিয়ে রুমে আসলো। আমি তখনও চোখ বন্ধ করে শুয়ে আছি। এই চোখ মেলো, কী হয়েছে? এখন তাকাও। এই দেখো, এই চেনে 5টা হীরের মতো চকচকে পাথর বসানো আছে, কিন্তু এটাতে 4টে, মানে একটা নেই। তুমি ওই একটা পাথর বসিয়ে এনে দেবে? তড়িঘড়ি করে উঠা থেকে বসলাম। চন্দ্রিমার হাত থেকে চেনটা নিয়ে সোজা ছোটো মার রুমে চলে আসলাম। তুমি এমন নক না করে হনন করে রুমে চলে আসলে কেন? আপনি আরুষকে ছাড়াতে আগ্রহ দেখাচ্ছেন না কেন? কারণ বাইরে ওর বিপদ আছে, তাই তো? আপনি কিভাবে বুঝলেন ওর বিপদ আছে? বিপদ কি নিজে এসে আপনাকে বলে গেছে? কি বলতে চাও তুমি? সত্যি করে বলবেন, আপনার বড় ভাই যে একটু অ্যাবনর্মাল ছিল, উনি কি সত্যি মারা গেছেন নাকি এখনও বেঁচে আছেন? তুমি একজন মৃত মানুষকে নিয়ে এভাবে কথা বলছো কেন? কারণ আমার ধারণা, যদি সত্যি হয় তবে ওই মৃত মানুষই কিছুদিন আগে রাতে চোরের মতো চুপি চুপি আপনার কাছে এসে আপনাকে ভয় দেখিয়ে গেছে। এমন কিছুই হয়নি, আমার কাছে কেউ আসেনি। এরকম চেন আপনারা 5টি বানিয়েছিলেন। আম্মুরটা মায়ের কাছে, আর বাকি 4টা আপনাদের 4জনের কাছে আছে। তবে আমি গতদিন চাদরসহ যে চেনটা পেলাম সেটা কার? বাকি তো থাকে শুধুমাত্র মৃত ভাই। তাহলে ওই দিন উনি এসেছিলেন, তবে উনি জীবিত আছেন। আপনারা সকলকে মিথ্যে জানিয়েছেন। এমন কিছু না, ও মারা গেছে আজ অনেক বছর হলো। তবে এটা কার? আমি জানি না। আমার ভাই তো সাঁতার জানতো না, পানিতে পড়ে গিয়ে মারা গেছে। ওর চেন নদীতে পড়ে গিয়েছিল। আর বাহানা করতে হবে না। তবে আমি ওনাকে খুঁজে বের করবই, আপনি যতই লুকিয়ে রাখুন না কেন। সেদিন কারোর সাথে কথা হয়নি তেমন। পরের দিন সকাল সকাল রফির বন্ধুর কাছে চলে আসি। গতবার যখন এসেছিলাম আরসের ফাইলটা দেখতে, সেখানে একটা পাথর ছিল, যেটা মেয়েটার নখের ভিতরে থেকে পাওয়া গেছে। তোমার কি মনে হয় এই পাথর এখানে শ্যুট করবে? স্যার, এখানে শ্যুট করবে না, শুধু এই সাদা পাথরটা এই জায়গাটাতে ছিল। সব কিছু ঠিক আছে, তবে ওনারা মিথ্যে বলছেন কেন যে উনি মারা গেছেন? স্যার, ওই হত্যার আগে মারা গিয়েছিল নাকি পরে? মেবি পরে। তাহলে তো হয়েই গেল। কিন্তু স্যার, একটা কথা ঘুরপাক আছে। কী কথা? লোকটা সাইকো, সমস্যা ছিল, এই জন্য হত্যা করা হয়েছে, মানলাম। কিন্তু এতটা এক্সপেন্সিভ ড্রাগ কোথায় পাবেন উনি? এমনিতে অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, তুমি নতুন করে মাথায় প্রেশার দিচ্ছ না তো? ঠিক আছে স্যার, তবে বিষয়টা ভেবে দেখবেন, যে ভাবা যাবে। তবে এটুকু তো শিওর যে আরুষ হত্যা করেনি, তাই তো? জি স্যার। আপনি এত কনফিউশনে ছিলেন। নেশার ঘরে মানুষ কত কিছুই তো করে, পরে আবার ভুলে যায়। সেখান থেকে ফের হয়ে পথে একবার ভাবলাম, একজন অস্বাভাবিক মানুষ এতটা এক্সপেন্সিভ ড্রাগ কোথায় পাবেন? আসলেই তো। তাছাড়া যতদূর জানি ওনাকে বাইরে তেমন বের হতে দেওয়া হতো না। তবে কি ছোটো মা সত্যি বলছে নাকি মিথ্যে বলছে? কিন্তু মায়ের কাছে তো সন্তানই সব থেকে আগে। তবে তিনি মিথ্যে কেন বলবেন? দেখতে দেখতে শুনানির দিন চলে আসলো। রোজকার নিয়ম অনুযায়ী আজ শুরু হলো। বিচারক মহোদয় প্রথম লাইনে সতর্ক করে দিলেন, উপযুক্ত সাক্ষী পেশ করতে না পারলে মামলা ক্লোজ হবে। ক্রিমিনাল লয়ার, সেটার প্রয়োজন হবে না মাননীয় বিচারক, কারণ আজ আমি এমন একজনকে পেয়েছি যে একাই সবটা মিটমাট করে দিতে পারবে। ভাগ্যগুণে সেই সময় আরসের সব বন্ধু ছিল, সবাইকে আমরা ইনফর্ম করি, এবং সেদিনে আরসের সাথে থাকা একজন বন্ধু আমাদের ডাকে সাড়া দেয়। সে নিজের জীবিকার জন্য শহরের বাইরে ছিল দীর্ঘদিন। লক্ষ্য দেওয়া যখন ডাকা হলো, তখন তাকে প্রথমে পাবলিক প্রসিকিউটর প্রশ্ন করেন, আপনি আরস সাহেবের কেমন বন্ধু? খুব ভালো। তাহলে তো মামলায় আপনিও জড়িত থাকতে পারেন। এই মামলা আমি কেন? আরস নিজেও জড়িত ছিল না। কিভাবে? আচ্ছা, আপনি এইটুকু নিশ্চিত করুন, একজন মানুষ মাতাল অবস্থায় যে কোনো অপরাধ করতে পারে কি না? হ্যাঁ। তাহলে আপনি কি করে বলছেন আপনার বন্ধু নিরাপদ? ক্রিমিনাল লয়ার, আমায় একটু প্রশ্ন করার সুযোগ দিলে হয়তো আমি প্রমাণ করতে পারতাম উনি কিভাবে দাবি করছেন ওনার বন্ধু নিরাপদ। অবশ্যই, সেই অপেক্ষায় তো আছি। ক্রিমিনাল লয়ার আরস খানের বন্ধুকে প্রশ্ন করলেন, আপনি আর আরস বেশিরভাগ সময় একসাথে ওই কুড়ুঘরটায় নেশা করতেন, তাই না? হ্যাঁ। তবে ওই দিন আমার ছোটো বোনের বিয়ে ছিল, তাই বিয়ে উপলক্ষে আমি ওকে বিয়ার ট্রিট দিই, আর ঘুমের ওষুধগুলো ওর নিজের ছিল। বিয়ারের সাথে ঘুমের ওষুধ সেবন করার পর কী পরিমাণ শক্তি বেড়ে যায় না, তবে শরীর নিস্তেজ হয়ে যায় এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তবে এর রেস্টটা দীর্ঘ সময় থাকে। মাননীয় বিচারক, যদি শরীর নিস্তেজ হয়ে যায় তবে মেয়েটাকে কাঁধে তুলে নিয়ে আসা অসম্ভব। আর মেয়ে নিশ্চয়ই হেঁটে আসেনি। পাবলিক প্রসিকিউটর, কে বলল মেয়ে হেঁটে আসছে? ওনাকে জোর জবরদস্তি তুলে নিয়ে আসা হচ্ছে। আপনি সেই ঘটনাস্থলে কি না জানি না, তবে আমি গিয়েছিলাম। 4 জনের ছিপছিপে পানি প্রায় সব জায়গাতেই। যদি কাউকে জোর করে নিয়ে আসা হয় তবে তার শরীরে একটু হলেও কাদা পানি লেগে থাকবে। কিন্তু ওই সময় পত্রিকা বা পুলিশের ফাইলে পাওয়া ছবিতে মেয়েটির শরীরে বিন্দুমাত্র কাদা পানি পাওয়া যায়নি।
এর থেকে আপনি বোঝাতে যাচ্ছেন একজন শক্তিসম্পন্ন লোক মেয়েটিকে অজ্ঞান করে কাঁধে করে ঘটনাস্থলে নিয়ে এসেছেন এবং শরীরে ড্রাগ পুশ করেছেন। ক্রিমিনাল লয়ার আরশের বন্ধুকে আবার জিজ্ঞাসা করলেন, আরশ সাহেবের কাছে কি কোনো ড্রাগস ছিল ওই দিন? না। ওনার কোনো বন্ধু কি বিদেশ থেকে ড্রাগস পাঠিয়েছিলেন? না। তাছাড়া ওর খুব কাছের শুধু মাত্র আমি ছিলাম। আরশ সাহেব কি ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল? না। ও মেয়েদের থেকে নিজেকে দূরে রাখতো, সবসময় একটা কথা বলতো, নেশার সাথে নিজের জীবন ধ্বংস করব, কোনো মেয়ের হাতে জীবন তুলে দিব না। মাননীয় বিচারক, এখন তো পরিষ্কার যে আরশ সাহেব হত্যা করেনি। তাছাড়া একজন মানুষ সুস্থ মস্তিষ্কে বা মাতাল অবস্থায় শুধু তার উপর আক্রমণ করে যার প্রতি তার ক্ষোভ থাকে, কিন্তু এই মেয়ের সাথে তার কোনো প্রকার পারিবারিক বা প্রেমের সম্পর্ক ছিল না। ক্রিমিনাল লয়ারের প্রশ্নে পাবলিক প্রসিকিউটর যে উত্তর দিল সেটা শোনার পর আমাদের পরিবার সবাই থ হয়ে যায়। আপনি হয়তো মামলা নিয়ে তেমন একটা পড়াশুনো করেননি, মেয়েটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না এটা আপনাকে কে বলছে? আরশ সাহেবের বাবা জনাব কাশেম সাহেব, তার প্রথম স্ত্রীর মেয়ে ছিলেন ওই মেয়ে, যার নাম ছিল তো শুরুতেই সুনয়না ছিল, কিন্তু পরবর্তীতে তার নানি সেই নাম পরিবর্তন করে স্নেহা রাখেন। সাধারণত কেউ নিজের সৎ বোনকে সহ্য করতে পারে না, তাই এমনটা করা খুব সাধারণ। অদ্ভুত একটা কথায় শিহরণ তুলে দিল আমাদের সকলের শরীরে। এই একটা কথায় আমাদের পরিবারের প্রায় সকলের চোখে পানির উপস্থিতি লক্ষ্য করলাম। সেদিনের মতো শুনানি শেষ। এর পরের শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত শোনানো হবে। সবাই চলে গিয়েছে। আমি এবং রফির বন্ধু বসে চা হাতে চিন্তা করছি। কথায় কথায় বলতে একটা সিগারেট জ্বালালাম। আপনাকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে। উনি যে মেয়েটার কথা বলছে সে আমার যমজ বোন, যাকে এতদিন মৃত বলে জানতাম। তবে একটা বিষয় তো পরিষ্কার যে এইসব কাজ করেছে সে ভালো করে জানতো সুনয়না বেঁচে আছে আর সে আমার বোন। ওই রাতের মায়ার উপর হামলা করেছিল। তাহলে কারণটা কি দাঁড়াচ্ছে? এমন কেউ এসবের সাথে জড়িত যে আপনার পরিবারকে ঘৃণা করে, আপনার পরিবারকে শেষ করতে চায়। আমার মনে হয় স্যার, আপনার ছোটো মা সেই ভাই এখনও জীবিত আছে। আপনাদের একবার ভালো করে খোঁজ করা উচিত। সে কথা এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। কেন স্যার? উনি আমার পরিবারকে কে ঘৃণা করবেন? কিন্তু আরশ তো আমাদের পরিবারে কেউ না, আরশ তো ওনার ভাগ্নে। তাহলে উনি আরশকে কেন ফাঁসাবেন? সব কিছু কেমন যেন গরমেলে। তবে ওই চেনটা কার? এদিকে তো মনে হচ্ছে উনি বেঁচে আছেন। না, এভাবে হচ্ছে না। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। মনে হচ্ছে মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণ হবে। তবে আমার বোনটাকে যদি একবার দেখতে পারতাম। আচ্ছা, রাত হয়ে গেছে, চলো বাসায় যাই। আমরা সবাইকে বাইকে করে আপনাকে এগিয়ে দিয়ে এসে চলুন। আমরা দুজনে আমাদের বাসার সামনে। তো তো স্যার, আপনি গিয়ে রেস্ট করেন। আগামী সপ্তাহে তো আবার শুনানি আছে। তুমি আমার একটা কাজ করতে পারবে? কী কাজ? মেয়েটা যদি সত্যি আমার বোন কিনা সেটার খোঁজ নিতে পারবে? আমি আমার সাধ্যের চেষ্টা করব। বাসার সবাই ড্রয়িং রুমে বসে আছে, সবার মুখে গম্ভীর ভাব। আপনারা এখনও দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েননি? আব্বু আমায় জিজ্ঞাসা করলো, তুমি কি করে জানতে মেয়েটা সুনয়না ছিল? আমি আজকে শুনলাম। আমি যদি একটু দায়িত্বশীল হয়ে খোঁজ নিতাম তবে হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো আর আমার ছেলে বাসায় থাকতো। আব্বু চোখ মুছলেন। আপনার উচিত ছিল, কিন্তু সেটা আপনি করেননি। আপনার 4 জন সন্তানের মাঝে শুধু অবন্তীর জন্য আপনি একজন আদর্শ পিতা হতে পারেন, কিন্তু বাকি 3 জনের কাছে আপনি একজন ব্যর্থ পিতা। চন্দ্রিমা মায়া দুজনেই রুমে আসলো। ওদের দুজনকে নিয়ে রুমে আসলাম। আমি বেডে বসে আছি। চন্দ্রিমা এসে জিজ্ঞাসা করলো, তুমি খাবে না? না, ইচ্ছে করছে না। তোমরা দুজনে সাবধানে থেকো। হয়তো পরবর্তীতে কোনো আক্রমণ হলে সেটা তোমাদের উপর আসতে পারে, কারণ যে এই কাজগুলো করছে তার টার্গেট আমার পরিবার। আমরা তো তোমার পরিবার নই। দরজার পাশে দাঁড়িয়ে থেকে অবন্তী বলল, তুমি কখন আসলে? তুমি যে আব্বুকে এসব বললে, তুমি জানো আব্বুকে আমি কতদিন কান্না করতে দেখছি তোমার জন্য, বড় মার জন্য। হয়তো উনি পরিস্থিতির জন্য তোমাদের পাশে থাকতে পারেনি, এই জন্য তুমি ওনাকে ব্যর্থ পিতা বলতে পারো না। আমি অন্ততপক্ষে তোমার থেকে এমন কিছু আশা করিনি ভাইয়া। অবন্তী আমার কথা বলার সুযোগ না দিয়ে চোখ মুছে দৌড়ে চলে গেল। ভাইয়া, অবন্তী তোমায় অনেক বেশি ভালোবাসতো, সেটা তুমি জানো, কিন্তু তুমি আজ সত্যি ওকে অনেক আঘাত করছো। তুমি তো জানোই মেয়েরা তার বাবার সম্পর্কে কোনো কটু কথা সহ্য করতে পারে না, তাদের হৃদয় কেঁপে ওঠে। তখন তো মাথায় অনেক প্রেশার ছিল, কি বলতে কি বলে দিয়েছি। কিন্তু এখন কি করব? তোমার উচিত সময় থাকতে ওর রাগ ভাঙানো। সময়ের সাথে সাথে শুধু রাগ নয়, রাগ করার কারণে দূরত্ব বেড়ে যায়। বের হলাম, কিন্তু সেদিনের সেই অদ্ভুত মানুষটাকে আজ আবার দেখলাম, চারদিকে চোরের মতো করে তাকাচ্ছে। এখন কি ধরে ফেলবো? না, আগে দেখা যাক কার রুমে যায়। যেটা আমি কখনোই ভাবিনি সেটাই দেখতে হচ্ছে। লোকটা চুপি চুপি দাদুর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে থাকতে ছোটো মা যখন চায়ের ট্রে হাতে নিয়ে সেটার জন্য চা নিয়ে গেল, সেটা দেখে আরও বেশি অবাক হয়ে গেলাম।
একটা লোক রাতের আধারে চুপি চুপি বাসায় আসলো, তাকে আবার আপ্যায়ন করা হচ্ছে কেউ নেই। অবন্তী রুমের বাইরে দাঁড়িয়ে নক করলো, দরজা খোলাই আছে। অবন্তী ভিতরে যেতে দেখে অবন্তী কাঁথা পুরো শরীর ঢেকে শুয়ে পড়ল। খুব বেশি রাগ করছো? আমি কেন রাগ করব না? আমি তো তোমার পরিবারে কেউ না। তোমার পরিবার তো ওই মায়া আপু আর চন্দ্রিমা। আমার ভুল হয়েছে, রাগের মাথায় কী থেকে কী বলেছি। তুমি তো জানোই আমি তোমায় কতটা ভালোবাসি, তাই না? কচু ভালোবাসো। আচ্ছা বাবা ক্ষমা করার জন্য কি ঘুম দিতে হবে? আইসক্রিম? জানতাম ওই ওষুধে কাজ হবে, কিন্তু এত রাতে ওই দোকান খোলা পাওয়া যাবে না। পাড়ার মোড়ের দোকানটা অনেক রাত অবধি খোলা পাওয়া যায়। অবন্তী আর আমি রাস্তায় হাঁটছি, ল্যাম্পপোস্টের আলোয় হাঁটতে অদ্ভুত এক ভালো লাগা মিশে থাকে। অবন্তী একটা কথা বলে। কি কথা? তখন আমার কথাটা খুব খারাপ লেগেছে তোমার, তাই না? অবন্তী চুপচাপ শুধু একবার আমার দিকে তাকালো। তুমি যখন জানতেই পারো তোমার বাবা জীবিত আছে কিন্তু কখনো তোমাদের খোঁজ করেনি, তখন তুমি আমার মতোই কথা বলতে। এখানে একটা কথা তুমি বলতে পারো? পরিস্থিতি দিনে ছোটো মা সব সময় ওনার সাথে ছিল না। একটা কল করে 2-4 মিনিট কথা বললেও পৃথিবীর 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত না। আমি নিজেকে বোঝাই যে উনি পরিস্থিতির শিকার, কিন্তু পরক্ষণে এসব মনে আসে। প্রকৃতপক্ষে ওনার কখনো ইচ্ছেই করেনি আমার সাথে কথা বলতে, নয়তো আম্মুর সাথে দেখা করতো, কখনো আমার সাথে দেখা করেনি। তুমি কান্না করছো? কান্না করছি না, জমানো কথাগুলির মাঝে যেগুলো মুখে প্রকাশ করতে পারছি না সেগুলোই চোখ বেয়ে পড়ছে। হঠাৎ অবন্তী বলল, ভাইয়া ওই লোক দুজন আমাদের বাসার দালানের সামনে কি করে? কথা বলবে না? আমি চুপি চুপি গিয়ে দেখছি। খুব সাবধানতায় এগিয়ে গিয়ে দুজনের হাত ধরে ফেললাম, কিন্তু সেখান থেকে একজন আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালালো, কিন্তু অন্যজন পালাতে পারেনি। যিনি পালিয়ে যান উনি পুরুষ ছিলেন, কিন্তু আটকা পড়ে যান তিনি একজন মহিলা। অবন্তী দৌড়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলে। মুখটা ঢাকা থেকে অবন্তী মুখ খুলে হয়ে গেল। ভাইয়া, ইনি সেই মেয়ে যিনি মায়া আপু হয়ে বাসায় এসেছিল। মেয়েটাকে কি একটা স্প্রে আমাদের দুজনের চোখে দেওয়ার চেষ্টা করে। পরদিন সকালে খাওয়া শেষ করে ছোটো মাকে জিজ্ঞাসা করলাম, গতকাল লোকটা কে ছিল? উনি খুব সাধারণভাবে উত্তর দিলেন, উনি উকিল, তোমার দাদুর সম্পত্তি ভাগ করার জন্য ওনাকে ডাকেন। উনি তো সেটা দিনেও করতে পারেন, তবে রাতের অন্ধকারে কেন, সেটা উনি ভালোই বলতে পারেন। ছোটো মা আজ বিন্দুমাত্র কিছু লুকানোর চেষ্টা করেনি, কারণ তার কথায় আজ কোনো জড়তা নেই। তখন বেলা 12টা নাগাদ হলো। অবন্তী রুমে আসলো। চন্দ্রিমা মায়া আপু রুমে একা একা আছে, ওনার কাছে যাও একটু। চন্দ্রিমা বাঁকা চোখে অবন্তীর দিকে তাকালো। আচ্ছা বাবা, ঠিক আছে। ভাবি প্লিজ মায়াপুর কাছে যাবাই একটু। বারবার মনে করিয়ে দিতে হবে কেন শুনি? আর হবে না, এখন যাও। তোমাদের ভাই বোনদের মাঝে এত কি গোপন কথা থাকে শুনি? ভাইয়াকে আর একটা বিয়ে দিয়ে দিব? আমি কোথাও যাব না। আমি তাদের দুজনের কর্মকাণ্ড দেখে মুচকে আসছি। ভাইয়া তুমি কিছু বলছো না কেন? চন্দ্রিমা তুমি যাও। চন্দ্রিমা আর কিছু না বলে উঠে হনন করে বেরিয়ে গেল। ভাইয়া মেয়েটাকে কি করব? সকালে খাবার দিয়েছিল। হ্যাঁ, ওই রুমে কেউ যায়নি তো? শিওর? আমি কখনো কাউকে যেতে দিইনি। আচ্ছা চলো মেয়েটার সাথে কথা বলি, এখন যদি চিল্লায় তবে সবাই জেনে যাবে। চলো আগে যেই। অবন্তীর সাথে বাসার একটা পরিত্যক্ত রুমে আছে, সেটাতে চলে আসলাম। গতকালে মেয়েটা অনেক পালানোর চেষ্টা করেও তাকে পালাতে পারেনি। তাকে আমরা ওই একই রুমে বেঁধে রেখেছিলাম। দেখুন, আপনি যদি ভদ্রভাবে আমাদের সাথে কথা বলতে রাজি হন তবে আমি আপনার মুখ খুলে দেব। মেয়েটি শান্ত হয়ে বসে আমার কথা শুনলো। অবন্তীকে ওনার মুখ খুলতে দিতে বললাম। এত রাতে আপনি এখানে কি করছিলেন, আর সাথে উনি কে ছিলেন? মেয়েটা কিছুক্ষণ নীরব থেকে বলল, উনি আমার বাবা। আপনারা চোরের মতো চুপি চুপি এই বাড়িতে ঢুকতে চেষ্টা করেছিলেন কেন? এর আগেও তো ঢুকেছিলেন মনে হয়। আমি কখনো ঢুকিনি, তবে বাবা মনে হয় ঢুকেছিল এর আগেও। মেয়েটি অবন্তীর গলার চেনটার দিকে অবন্তীকে জিজ্ঞাসা করলো, এটা তোমার বাবার চেন তাই না? হ্যাঁ, আমার বাবাও এমন একটা চেন আছে। মেয়েটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ঠিক এমন চেন আছে? হ্যাঁ। উনি সেটা কোথায় পেয়েছেন? সেটা কখনো বলেনি। আপনি আমার বাসায় গিয়েছিলেন কেন? বাবা পাঠিয়েছিল আপনার আম্মুর রুমে ভালো করে খুঁজতে। কি খুঁজতে সেটা বলবো না, তবে আমি আপনাদের সকলকে চিনি। বাবা সবসময় বলতেন আপনারা আমাদের আত্মীয়, কিন্তু আমাদের সাথে আপনাদের সম্পর্ক কী সেটা বলেননি। আপনার বাবাকে এখন কোথায় পাওয়া যাবে? তারপর ওনার থেকে শুনবো আপনি আমাদের কেমন আত্মীয়। জানি না গতকাল আপনারা কেন এসেছিলেন এই বাসায় কারোর সাথে দেখা করতে, কিন্তু কার সাথে দেখা করতে সেটাও আমার অজানা। অবন্তী ওনার মুখ বেঁধে দিল। উনি যখন কিছু জানে না তবে ওনার মুখ খোলা রেখে কী কাজ? অবন্তীর সাথে নিয়ে বাসার পাশের দোকানে ঢঙ্গের দোকানে চা খাচ্ছি। ভাইয়া মেয়েটাকে কি এখানেই রেখে দেবো? হ্যাঁ, বাসার বাইরের রুমে তবে কাল সকালে ওনাকে এমন একটা জায়গায় শিফট করবো কেউ জানতেই পারবে না। চায়ের বিল দিয়ে হাঁটতে লাগলাম। অবন্তী জিজ্ঞাসা করলো, আমি তোমায় এত ধীরে বললাম, কিন্তু তুমি এত লাউডলি বললে কেন? আমাদের পিছনে সবসময় স্পাই থাকবে এখন?
তাই জন্য সেটার একটা সুযোগ নিতে চাচ্ছি আমি। কেমন সুযোগ? সময় আসলে ঠিক বুঝতে পারবে, শুধু একটু অপেক্ষা করো। তবে অবন্তী, তোমার কি মনে হয় তোমার বড় মামা বেঁচে আছেন? তোমার আম্মু আমাদের মিথ্যে বলছেন বারবার। কিভাবে? তোমার গলার চেন যেটা 5 জনের কাছে ছিল, কিন্তু 4 জনের আছে, 1 জনের নেই, সেটা হচ্ছে তোমার বড় মামা। আবার এই মেয়ে বলছে ওনার বাবার কাছে এমন চেন আছে যেটা শুধুমাত্র তোমার মামার কাছে থাকার কথা। এত ডিপলি এত চিন্তা করিনি। তোমার আর একটা কথা বলবো। কি কথা? তোমার গলার চেনটা খোলো। অবন্তী চেনটা খুলে আমার হাতে দিল। এই যে 5টা পাথর আছে না, কিন্তু পঞ্চম যে চেনটা সেটা এখন আমার কাছে আছে, আর একটা পাথর নেই। যে পাথরটা সুনয়নার নখের মাঝের থেকে উদ্ধার হয়েছে। এর থেকে কি কিছু বুঝতে পারলে? মানে এই মেয়ের বাবা অর্থাৎ আমার বড় মামা আপুকে হত্যা করেছে। আমার ধারণা আপাতত সেটাই। রাতে খুব সাবধানে ছাদের এক কোণে দাঁড়িয়ে ঘড়িটার দিকে নজর রাখছি। রফির বন্ধু আগের থেকে জানিয়ে রেখেছি রাত প্রায় 12টা হবে। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময় একটা শব্দ কানে আসলো। কেউ একজন ধূপ করে মাটিতে পড়ে গেল। আমি দৌড়ে নিচে চলে যাই। আমার ধারণা ঠিক, লোকটা আমার পাতানো জালে ধরা দিয়েছে। ঘরের মাঝে আসার পায়ে যাবে এমন সময় পয়েন্টে খুব নিখুঁতভাবে অজ্ঞান করে স্প্রে সেট আপ করে রেখেছিলাম, কারণ আমার ধারণা ছিল মেয়েকে বাঁচাতে বাবা অবশ্যই আসবে। চায়ের দোকানে এতগুলো মানুষের ভিড়ে কেউ না কেউ আমাদের কথা শুনছিল। রফির বন্ধু চলে আসলো। দুজন মিলে ওনাকে শক্ত করে বেঁধে ফেললাম। স্যার, কতক্ষণ লাগবে জ্ঞান ফেরাতে? প্রায় 1 ঘন্টা। তুমি চাইলে বাসায় যেতে পারো। না স্যার, আমি এক অদ্ভুত মামলার সাক্ষী হতে চাই। আপনি শিওর তো উনি খুনি? সেটা ওনার থেকে শুনে নিব। বেশ কিছু সময় পর জ্ঞান ফিরতে শুরু করলো। কিছুক্ষণ মাঝে শরীরের শক্তি ফিরে আসলো। নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রচণ্ড শক্তি অপচয় করছে। এতটা সহজ হবে না, খুব শক্ত করে বাধা আছে। সুমন, ভালোই ভালোই আমায় ছেড়ে দে। স্যার, উনি আপনার নামও জানেন। উনি আমাদের আত্মীয়, নাম জানবে এটাই স্বাভাবিক। লোকটা রেগে গিয়ে বলল, আমার মেয়ে কোথায়? ও ঠিক আছে। সেটা ডিপেন্ড করবে আপনার উত্তরের উপর। সুনয়নকে হত্যা করছেন কেন? আমি কাউকে হত্যা করিনি। তাছাড়া আমি কেন ওকে হত্যা করব? আপনার টার্গেট পূর্ণ করতে। কিসের টার্গেট স্যার? সেটা উনি বলবেন। এই চেনটা আপনার, যেটা গতদিন এই বাসায় ঢুকে হারিয়ে ফেলেছেন। এমন চেন আরও 5টা আছে। এটা দিয়ে কিভাবে প্রমাণ হয় আমি খুনি? আরও 5টা কীভাবে? তোমার দাদি এটা আমায় বানিয়ে দিয়েছিল। তোমার দাদুর দ্বিতীয় ছেলে ছিল আমার মা। তোমার দাদুর দ্বিতীয় স্ত্রী ছিল আমার মা, কিন্তু উনি সেটা অস্বীকার করেন। কখনো আমাদের খোঁজ নিতেন না। তবে বড় মা খুব ভালো ছিলেন। উনি তোমার বাবার কাছে এই চেন দেখে একই চেন আমায় দিয়েছিল। এরপর উনি আমাকে বিদেশে যাওয়ার টাকা দেন। তাহলে এই চেন আপনার। তবে তো আপনি হত্যা করেছেন। এ থেকে কিভাবে প্রমাণ হয় আমি খুনি? সুনয়নার শরীরে যে ড্রাগস পাওয়া গেছে, সেই ড্রাগস এই পুরো এলাকায় শুধুমাত্র আপনার কাছে আছে। উনি ওই ড্রাগসে আসক্ত। উনি বিদেশে ছিলেন অনেকটা দিন। সে সময় থেকে উনি ড্রাগস পুশ করেন নিজের শরীরে। দেখুন, আপনার মেয়ে সবটাই বলে দিছে। আপনি শুধু শুধু সময় অপচয় করলে আপনার কষ্ট হবে। আমি কিছুই বলবো না, আমি খুনি না। লোকটার মুখ বেঁধে বাইরে চলে আসলাম। স্যার, আপনি জানতে চাইতেন উনি সম্পর্কে আপনার চাচা হয়? হ্যাঁ, এটাই আমি, আম্মু আর ছোটো মা জানতেন। এখন দাদু জানেন, কারণ দাদু সেখানে বেশি দিন ছিল না, কিন্তু দাদি সবটা খেয়াল করতেন। আপনি এত কিছু কীভাবে জানেন? ভুলে যাও না আমি একজন ডিটেকটিভ। কিন্তু স্যার, উনি তো কিছুই স্বীকার করছে না। ওনার মেয়েকে ওনার সামনে এনে টর্চার করি। সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু নেশার লিমিট পেরিয়ে গেলে অবস্থা গুরুতর হয়ে যায়। বুঝতে পারিনি। ওনার সামনে ওনার মেয়েকে নিয়ে যতই টর্চার করো মুখ খুলবে না, কিন্তু ওনার ড্রাগস নেওয়ার সময় হলে যদি ড্রাগস না পায় তবে যন্ত্রণায় ওনাকে কুকড়ে কুকড়ে ব্যথা দিবে। সেই সময়ের জন্য অপেক্ষা। হয়তো আর মাত্র 2 ঘন্টা। তোমাকে যেটা আমি নিয়ে আসতে বলেছিলাম সেটা এনেছো? হ্যাঁ স্যার। কিছুক্ষণ পর ঘরের ভিতরে ছটপট করতে শুরু করলো। হয়তো সময় ঘনিয়ে এসেছে। আমরা দুজনে আবার ঘরের মাঝে ঢুকে পড়লাম। লোকটা ছটপট করতে শুরু করলো। আপনি যদি সত্যিটা বলেন তবে আপনার ওষুধ আপনি পেয়ে যাবেন, যেটা এখন আমার হাতে আছে। নয়তো আপনার কী অবস্থা হবে সেটা আপনি ভালো করে জানেন। বেশ কয়েক বলার পর বলতে রাজি হলো। ড্রাগস পুশ করার কিছুক্ষণ পর লোকটা স্বাভাবিক হলো। এখন বলুন, নয়তো পরবর্তী সময় আর পাবেন না, কারণ আপনার রিজার্ভে যতটুকু ছিল সবটাই আমরা জানি। আমি যতদূর জানি, নতুন করে নিয়ে আসার জন্য যে টাকাটা দরকার সেটা আপনার কাছে নেই। সেটার জন্য আপনি দাদুকে প্রেশার দিচ্ছেন। তোমার দাদু আমার মাকে বলেছিল আমায় কিছু সম্পত্তি দিয়ে দিতে, কিন্তু উনি আমার সন্তান হিসেবে স্বীকৃতি দেন নাই। বিদেশ থেকে আসার পর বিজনেস শুরু করি। হঠাৎ জুয়ার জগতে চলে যায়, সবটা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। কিন্তু তোমার দাদু তো আমায় সম্পত্তি দিবে না। তাই আগে সিদ্ধান্ত নিয়েছিলাম এই পরিবারের সবাইকে এক এক করে শেষ করব। পরে আইনগতভাবে সব নিজেই হবে। কেউ জানতেই পারবে না সবাই কিভাবে মারা গেছে। সবাই জানবে স্বাভাবিক মৃত্যু। কাকে কাকে এখন পর্যন্ত খুন করেছেন? সুনয়নকে দেখার জন্য গিয়ে
ওদের খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর ওকে তুলে আরসের কাছে নিয়ে যাই। গিয়ে যেখানে আরও ড্রাগস পুশ করি, ভেবেছিলাম এক ঢিলে দুই পাখি মারব, কিন্তু এত বছর পর তুমি আবার সেই পুরাতন জিনিস বের করে কখনো কল্পনা করিনি। শুধু সুনয়নাকে মেরেছিলেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে অন্য কোথাও দেখা হবে। আমরা দুজনে চলে আসলাম। এই ভিডিওটা আমি সেন্ড করেছি, শুনানির দিন দেখাবো। স্যার, আপনার ছোটো মা কি তবে ওনার দলের? না। তাহলে উনি যে আরসকে ছাড়াতে চাইলেন না? এই ভদ্রলোক দাদুকে হুমকি দিয়েছিল যদি আরস বাইরে আসে তবে উনি ওর ক্ষতি করবেন। কিন্তু মায়েরা কি আর সন্তানের ক্ষতি হতে দিতে চান? মায়ের উপরে কি উনি হামলা করেছেন? না, মায়ের উপর হামলাটা ছোটো মার সাজানো নাটক ছিল, যাতে আমরা ভয় পেয়ে যাই। শুধু সম্পত্তির জন্য কত কিছু। লোকটা যদি আমার বোনকে না মারতো তবে ওনাকে না ধরিয়েই আমি আরসকে ছাড়াতাম, কিন্তু উনি আমার বোনকে মেরেছেন। পরে শুনানি ওনার বক্তব্য আরস মুক্ত পেয়ে যায়। সময় গড়িয়ে এলো, আমরা ঘর আলো করে একটা রাজকন্যার জন্ম নিল। চন্দ্রিমা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজ একজনকে দেখতে যাব। আচ্ছা। মায়াও আসছে। সেন্ট্রাল জেলে আসলাম আমার বোনের খুনিকে দেখতে। তুমি কাকে দেখতে এসেছো? সুনয়নার খুনিকে? তুমি দেখা করো, আমরা করব না? আচ্ছা, তোমরা আমার থেকে কিছুটা দূরে থেকেও ওদের সাথে নিয়ে আসলাম। ওরা রুমের বাইরে, কিন্তু রুমের থেকে ওদের স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি এখানে কেন? আপনাকে দেখতে আসলাম, দেখাতে আসলাম। কি? আপনি আমার পরিবারকে শেষ করতে চেয়েছিলেন না? এই দেখুন, আমার পরিবার কোলে হাসছে। সব থেকে মজার বিষয় কি জানেন? ওই কোলটা আপনার মেয়ের। মানে? আপনার স্ত্রী 3 জন কন্যা জন্ম দেন জন্য আপনি তাকে ডিভোর্স দিয়ে বড় মেয়েকে নিয়ে ওনাকে ছেড়ে দিয়েছিলেন। দেখুন, মেজো মেয়ে মায়া এবং ছোটো মেয়ে চন্দ্রিমা, তারা জানে না আপনি তার বাবা। জানলে হয়তো ঘৃণায় সুইসাইড করতে পারত। লোকটার চোখে পানি চলে আসছে। আমি লোকটার কানে কানে বললাম, আপনি যে মহিলাকে খুন করেছেন সেই মহিলা আপনার রক্তকে খুব যত্নে মেয়ের আদরে বড় করেছেন। খুব কি দরকার ছিল আমার নিষ্পাপ মাটাকে মেরে ফেলার? যাই হোক, আপনার মেয়ের কোলেই আমার নতুন মা জন্ম এসেছে। আপনার মেয়ের কোলে আমার পরিবার বৃদ্ধি পাবে। কিন্তু আপনি কখনোই কোনোদিন বাবার পরিচয়ের সামনে যেতে পারবেন না। ভালো করে দেখুন, ওটা আমার চন্দ্রিমা, আমার মেয়ের আম্মু, আপনার মেয়ে। সমাপ্ত। প্রিয় চন্দ্রিমা, সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটা পড়তে অনেক ভুলভাল হয়ে গেছে, পারলে একটু ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।